লাস্ট দিন আমি ছটা লাস্ট দিন আমি ছটা মতো কোশ্চেন করিয়েছিলাম। আজকে 7 নম্বর আরেকটা কোশ্চেন লিখে রাখো ওটার সঙ্গে। 7 নম্বর আরেকটা কোশ্চেন ওর সঙ্গে অ্যাড করে রাখো যে একটি সামুদ্রিক জলের মাছকে পুকুরের জলে স্থানান্তরিত করলে অথবা অথবা না এবং অথবা নয়, এবং একটি পুকুরের জলের মাছকে সামুদ্রিক জলে স্থানান্তরিত করলে কি ঘটে? কি ঘটে বলো তো? স্যার মাছটা চুপসে মরে যাবে যদি ওকে হট করে সমুদ্রের জল থেকে পুকুরের জলে দেওয়া হয়। আচ্ছা, ধরে নিচ্ছি এটা হচ্ছে পন্ড ওয়াটার। দিস ইজ পন্ড ওয়াটার, পুকুর যেটাকে বলে পন্ড ওয়াটার, অ্যান্ড দিস ইজ সি ওয়াটার মানে সামুদ্রিক জল। সো পন্ড ওয়াটার আর সি ওয়াটার। এবার ধরে নিচ্ছি এখানে একটা মাছ রয়েছে আর এখানে আরেকটা মাছ রয়েছে। এই মাছটা জন্মগতভাবেই সমুদ্রের জলেই বেঁচেছে, আর এই মাছটা জন্মগত থেকে জন্মগত অবস্থা থেকেই পুকুরের জলেই বেঁচে রয়েছে। তার মানে হলো মাছের গায়ের যে আঁশটা থাকে না, মাছের গায়ের আঁশটা ওই অর্ধবেদ্য পর্দার মতো কাজ করে। তাই ওর গায়ে যে কোষীয় তরল যে রয়েছে, হ্যাঁ, সেই তরল পদার্থটার গাঢ়ত্ব বাইরের এই সামুদ্রিক জলের গাঢ়ত্বের সঙ্গে সমান, আইসোটোনিক। আর এই পুকুরের জলে যে মাছটা রয়েছে ওর যে কোষীয় তরল, ওর যে শরীরের যে ফ্লুইডটা, সেটা আবার পুকুরের জলের গাঢ়ত্বের সঙ্গে সমান। এবার বাই চান্স যদি আমি এই পুকুরের জলের মাছটাকে সমুদ্রের জলে নিয়ে আসি তাহলে কি হবে বোঝার চেষ্টা করো। পুকুরের জলের মাছটাকে আমি সমুদ্রের জলে নিয়ে এসেছি, তাহলে কি হবে? হবে এটাই যে ওর ভিতরে, এই মাছটার ভিতরে যেটা রয়েছে, একটা মিনিট, এই মাছটার ভিতরে যে তরলটা রয়েছে সেটার গাঢ়ত্ব সেটার গাঢ়ত্ব পুকুরের জলের সঙ্গে সমান, তাই তো? এই যে ভিতরে যে ফ্লুইডটা রয়েছে ওর, সেটা তার গাঢ়ত্বটা এই পুকুরের জলের সঙ্গে সমান। তার মানে পুকুরের মাছটার ভিতরে যে গাঢ়ত্বটা রয়েছে তরল পদার্থটা, সেটার গাঢ়ত্বটা পুকুরের জলের সঙ্গে সমান। কিন্তু বাইরে তো রয়েছে সি ওয়াটার। সি ওয়াটারের একটা বৈশিষ্ট্য কি আমরা জানি, যে জলের মধ্যে লবণ থাকে, তাই না? জলের মধ্যে লবণ থাকে। দীঘাপুরীর সমুদ্রে যদি যাও জল খেলে বুঝতে পারবে তো নোনতা হয়, সি ওয়াটার সল্টি হয়, তাই তো? তাহলে আমাকে বলো তোমাদের কি মনে হয় এখানে হাইপারটোনিক কোনটা? জল। সমুদ্রের জল। সমুদ্রের সমুদ্রের জল। সমুদ্রের জলটা হচ্ছে হাইপারটোনিক, আর ভিতরে মাছের শরীরের ভিতরে যেটা রয়েছে ওটা হাইপোটোনিক। তাহলে মাছের শরীর থেকে আস্তে আস্তে তরলটা বাইরের দিকে বেরোতে আরম্ভ করবে, তাহলে মাছটা কিন্তু চুপসে মারা যাবে। মাছটা চুপসে মারা যাবে, কারণ ওর দেহের কোষীয় তরল বাইরে বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এই সি ওয়াটারটাকে নিয়ে আসছি, সি ফিশটাকে নিয়ে আসছি এখানে। সি ফিশটা এলো পুকুরের জলে, ভালো কথা। তো সি ফিশটার ভিতরে সি ফিশটার ভিতরে যে তরলটা রয়েছে, ঠিক আছে, ওটা তো সমুদ্রের জলের সঙ্গে আইসোটোনিক, সমুদ্রের জলের সঙ্গে আইসোটোনিক। তো ভিতরে যে তরলটা রয়েছে সেটার গাঢ়ত্বটা সমুদ্রের জলের সঙ্গে আইসোটোনিক। বাইরে রয়েছে পুকুরের জল। পুকুরের জলের গাঢ়ত্ব তো অবশ্যই সমুদ্রের জলের থেকে কম হবে, কারণ পুকুরের জলে তো কোনো সল্ট ফল্ট থাকে না, লবণ টবণ কিছু থাকে না। তাহলে পুকুরের জলের গাঢ়ত্ব কিন্তু সমুদ্রের জলের থেকে অনেক কম হয়।
তাহলে এখন মাছের দেহের ভিতরে যে তরলটা রয়েছে সেটার গাঢ়ত্বটা কিন্তু বাইরের তুলনায় বেশি। তাহলে হাইপারটনিক কোনটা এখানে? এখানে হচ্ছে মাছের দেহে। মাছের দেহের ভিতরে যে তরলটা ওটা হচ্ছে হাইপারটনিক, বাইরেরটা হচ্ছে হাইপোটনিক। তাহলে কি হবে? পুকুরের জলটা আস্তে আস্তে কিন্তু মাছের দেহে প্রবেশ করতে আরম্ভ করবে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মাছটা কিন্তু ফুলে ফেটে মারা যাবে, ফুলে মারা যাবে। তাহলে এখানটা কি হচ্ছে, পুকুরের জলে কোনো মাছকে সামুদ্রিক জলে নিয়ে এলে মাছের দেহের ভিতরেরটা হচ্ছে হাইপোটনিক, সমুদ্রের জলটা হচ্ছে হাইপারটনিক, সেজন্য দেহের কোষীয় তরলগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, মাছটা চুপসে মারা যাচ্ছে। আর এক্ষেত্রে কী হচ্ছে, সি ওয়াটার থেকে পন্ড ওয়াটারে যদি আমরা মাছকে নিয়ে যাই, তাহলে পন্ড ওয়াটারের সাপেক্ষে মাছের ভিতরে ওই ওই তরলটা হচ্ছে হাইপারটনিক, আর পন্ড ওয়াটারটা হচ্ছে হাইপোটনিক। তাহলে পন্ড ওয়াটার আস্তে আস্তে করে মাছের দেহের ভিতরে ঢুকতে আরম্ভ করবে, মাছটি ফুলে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আমাকে ওনার বলেছেন। আচ্ছা, আমি একটু পড়িয়ে ফোন করি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কি বলছিলাম, যা সব মাথা থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, তো তাহলে পন্ড ওয়াটারকে যদি আমরা পন্ড ওয়াটার ফিশকে যদি আমরা সি ওয়াটারে নিয়ে আসি, তাহলে কি হবে? ভিতরটা হচ্ছে হাইপোটনিক, বাইরেটা হাইপারটনিক। তাহলে ওই বাইরের জল, ভিতরে তরলটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে মাছটা চুপসে মারা যাবে। আচ্ছা, আর সি ওয়াটার ফিশকে যদি আমরা পন্ড ওয়াটারে নিয়ে যাই, তাহলে কি হবে? ভিতরটা হচ্ছে হাইপারটনিক, বাইরেটা হচ্ছে হাইপোটনিক। তাহলে আস্তে আস্তে কিন্তু বাইরের তরলটা মাছের দেহের ভিতরে ঢুকতে আরম্ভ করবে, মাছটা ফুলে মারা যাবে। দ্যাটস ইট, অতিরিক্ত জল প্রবেশ করার জন্য। ঠিক আছে, তাহলে এটা হলো। তাহলে আশা করি তোমাদের এই রিলেটেড আর কোনো প্রবলেম নেই। এই 7টা কোশ্চেন তোমরা বাড়িতে অ্যান্সার করে রাখবে। আমি যখন বলবো কোনো কোশ্চেনে অ্যান্সার করে রাখতে বা কিছু করে রাখতে, এখানে পড়া আছে ওখানে পড়া আছে সব আমাকে বলবে না কিন্তু। কালকে রাত থেকে শুরু করে আজকে সকাল অবধি অনেক ঘন্টার সময় এটা, তার মধ্যে ওই 6টা কোশ্চেন ইজিলি লেখা যায়। পড়া হয়ে যাওয়া মাত্রই আমি পাঠিয়ে দিয়েছিলাম, যাদের লেখার কালকে রাতের মধ্যে লিখে রেখেছে। দুনিয়ায় এক্সকিউজ চলে না, আর আমি মানি না। ওয়েল, আচ্ছা, হেডিং দাও, বিপরীত অভিশ্রবণ। বিপরীত অভিশ্রবণ। বিপরীত অভিশ্রবণ। অভিশ্রবণ প্রক্রিয়াটা কার কার মনে আছে? কি বলেছিলাম? একটা এরকম টেস্ট টিউব ছিল, টেস্ট টিউব ছিল একটা, যার মাঝখানে ছিল একটা অর্ধবেদ্য পর্দা। ঠিক, অর্ধবেদ্য পর্দার এক দিকটায় ছিল বিশুদ্ধ দ্রাবক মানে জল, আরেক দিকটায় ছিল দ্রবণ, জল এবং ধরে নাও চিনির মিশ্রণ। ধরে নিচ্ছি জল এবং চিনির মিশ্রণ। ঠিক আছে, এদিকটায় দ্রবণ আর এদিকটায় বিশুদ্ধ দ্রাবক। তো পিস্টন দিয়ে অ্যাপ্লাই করছি, এখানটা পিস্টন অ্যাপ্লাই করছি, মানে প্রেশার অ্যাপ্লাই করছি এটাকে বলে, এখানটায় প্রেশার অ্যাপ্লাই করছি। বলেছিলাম দ্রবণের দিকটাতেই প্রেশারটা অ্যাপ্লাই করতে হয়। কেন? কারণ অভিশ্রবণ প্রক্রিয়ায় এই দ্রাবক থেকে দ্রবণের দিকে, মানে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকের কণাগুলো আস্তে আস্তে এভাবে সরে আসছিল, তাই তো? ন্যূনতম যে চাপ প্রয়োগ করে, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, সঞ্চারী তুমি অ্যান্সার দেবে। ন্যূনতম যে চাপ প্রয়োগ করে এই অভিশ্রবণ প্রক্রিয়াটাকে আমরা বন্ধ করে দিতে পারি, সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে, সেই পরিমাণ চাপকে বলা হয় হচ্ছে অভিশ্রবণ চাপ, যাকে আমরা পাই দিয়ে রিপ্রেজেন্ট করি। তখন আর কোনো প্রবাহ কি হবে? না স্যার, আটকে গেছে, আর কোনো প্রবাহ হচ্ছে না। সঞ্চারী, এবার একটা কথা বলো, এই যে দ্রবণে যে প্রেশারটা আমরা অ্যাপ্লাই করছিলাম,
দ্রবণে যে প্রেশারটা আমরা অ্যাপ্লাই করছিলাম তার মানটা যদি আমি এই অভিস্রবণ চাপের থেকে বেশি দিই তাহলে কি হবে? এই যে চাপটা প্রয়োগ করছিলাম অভিস্রবণ চাপের থেকে বেশি পরিমাণ চাপ দিলে কি হবে? তাহলে দ্রাবক কণা আবার মানে দ্রবণ থেকে দ্রাবকের দিকে তার মানে বেসিক্যালি অভিস্রবণ প্রক্রিয়ার জন্য এদিকটা কমে যাচ্ছিল, এদিকটা আস্তে আস্তে বাড়ছিল। এবার অভিস্রবণ চাপ উপর থেকে এই পরিমাণ চাপ পাই পরিমাণ চাপ দিলে এই প্রক্রিয়াটা জাস্ট বন্ধ হয়ে যায়, এদিকেও লেভেল আর ওঠে না, এদিকেও আর নাবে না, কোনো পরিবর্তন হয় না, যা থাকে সেরকমই থেকে যায়, অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেছে। তার তুলনায় যদি বেশি চাপ দিতে থাকি তখন এই দিকটা আবার নামতে আরম্ভ করে, তখন উঠছে তো না, উল্টে তখন তেরি তখন এই দিকের হাইটটা আবার নামতে আরম্ভ করে আর এই দিকটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে। কেন? কারণ তখন অতিরিক্ত চাপের প্রভাবে দ্রাবক কণাগুলো বাধ্য হয় বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বর দিকে যেটা অভিস্রবণের ঠিক উল্টো প্রক্রিয়া, তাই না? মানে দ্রবণ থেকে দ্রাবকের দিকে যেতে বাধ্য হচ্ছে এই অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে, যেটা অ্যাকচুয়ালি নর্মাল নয়। তাহলে আমি কি বললাম? যে কোনো একটা অভিস্রবণ প্রক্রিয়ার ক্ষেত্রে ন্যূনতম যে চাপ প্রয়োগ করে অভিস্রবণ প্রক্রিয়াটাকে আমরা বন্ধ করতে পারি সেটাকে বলা হয় অভিস্রবণ চাপ। বাট ওই ন্যূনতম চাপ মানে অভিস্রবণ চাপের তুলনায়ও বেশি পরিমাণ চাপ যদি আমরা প্রয়োগ করি তাহলে নর্মালি কী হওয়া উচিত? বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবক কণাগুলো মুভ করে, কিন্তু এখন উল্টো দিকে ফ্লোটা হবে, দ্রবণ থেকে দ্রাবকের দিকে জোর করে করছি আমরা উপর থেকে চাপ প্রয়োগ করে। এটাকে বলা হয় হচ্ছে বিপরীত অভিস্রবণ। তাহলে বিপরীত অভিস্রবণ কখন হবে? যখন তুমি দ্রবণের দিকে, এবং চাপটা দ্রবণের দিকে দিতে হয়, আগের দিন বলেছিলাম, চাপটা যখন দ্রবণের দিকে তুমি অ্যাপ্লাই করছো, কতটা চাপ? অভিস্রবণ চাপের তুলনায় বেশি চাপ প্রয়োগ করলে। ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা লেখো। বিপরীত অভিস্রবণ ইংলিশে কি বলে? রিভার্স অসমোসিস। বিপরীত অভিস্রবণ। তোমরা যদি পিওরিট বা ওই কেন্ট যেগুলো হয় না, ওই যে কি বলে ওয়াটার, দ্যাট তেরি অ্যাকোয়াগার্ডের যে অ্যাডগুলো দেয়, দেবে ওখানে বলে ইউভি প্লাস আরও। ঠিক আছে, ইউভিটা কি? ইউভি রের কথা বলে। আরওটা কি? রিভার্স অসমোসিস। এই রিভার্স অসমোসিস প্রক্রিয়ায় আমরা জলকে পরিশ্রুত করে থাকি। ঠিক আছে, কী করে করি সেটা এখনই দেখবো আমরা। ওয়েল, তো বিপরীত অভিস্রবণ সংজ্ঞা লেখো। অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ করার জন্য অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ করার জন্য দ্রবণের উপর অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ করার জন্য দ্রবণের উপর অভিস্রবণ চাপের সমান চাপ প্রয়োগ করতে হয়। অভিস্রবণ বন্ধ করার জন্য দ্রবণের উপর অভিস্রবণ চাপের সমান চাপ প্রয়োগ করতে হয়। দাঁড়ি প্রযুক্ত চাপ অভিস্রবণ চাপ অপেক্ষা বেশি হলে প্রযুক্ত চাপ অভিস্রবণ চাপ অপেক্ষা বেশি হলে দ্রাবকের প্রবাহ দ্রাবকের প্রবাহ দ্রাবকের প্রবাহ দ্রবণ থেকে আর বলবেন কেটে গেল, কোনটা বলবো? মানে ইয়েটা বিপরীত অভিস্রবণের সংজ্ঞাটা। কেন শুনতে পাওনি? না তো কেটে গেলাম হঠাৎ করে। কেটে গেলে একবার রিজয়েন করে নেবে, বাট যাই হোক, যদি কোনো কিছু মিস হয়ে যায় বাই এনি চান্স পরে নিয়ে নেবে ওটা। আচ্ছা, কি বললাম তাহলে? অভিস্রবণ বন্ধ করার জন্য দ্রবণের উপর অভিস্রবণ চাপের সমান চাপ প্রয়োগ করতে হয়। দাঁড়ি প্রযুক্ত চাপ অভিস্রবণ চাপের প্রযুক্ত চাপ অভিস্রবণ চাপ অপেক্ষা বেশি হলে প্রযুক্ত চাপ অভিস্রবণ চাপ অপেক্ষা বেশি হলে দ্রাবকের প্রবাহ দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবকের অভিমুখে ঘটে। দ্রবণের উপর চাপ প্রয়োগ করে
দ্রবণের উপর চাপ প্রয়োগ করে অভিস্রবণজনিত প্রবাহের বিপরীত অভিমুখে অভিস্রবণজনিত অভিস্রবণজনিত প্রবাহের বিপরীত অভিমুখে অভিস্রবণজনিত প্রবাহের বিপরীত অভিমুখে দ্রাবকের এই প্রবাহকে বিপরীত অভিস্রবণ বলা হয়। দ্রাবকের এই প্রবাহকে বিপরীত অভিস্রবণ বলা হয়। ঠিক আছে, তাই নর্মালি কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্ব বা বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে যে দ্রাবক পদার্থের যে প্রবাহ সেটাকেই বলা হয় হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রবাহ, সেটাকে বলা হয় অভিস্রবণ। এখন দ্রবণের দিকে ন্যূনতম যে চাপ প্রয়োগ করে আমরা এই অভিস্রবণ প্রক্রিয়াকে বন্ধ করতে পারি সেটাকে বলে অভিস্রবণ চাপ, বা প্রযুক্ত চাপ যদি অভিস্রবণ চাপের তুলনায় বেশি হয় তাহলে তাকে বলা হয় তাহলে সেক্ষেত্রে দ্রাবক কণাগুলি বাধ্য হয় অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে দ্রবণ থেকে দ্রাবকের দিকে যেতে, মানে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্ব, হুইচ ইজ অ্যাবনর্মাল ইন অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল, বিকজ নর্মালি এটা হয় না, অ্যাবনর্মালি হচ্ছে এটা, দ্রবণ থেকে দ্রাবকের দিকে দ্রাবক কণাগুলো যাচ্ছে, এটাকে বলা হয় বিপরীত অভিস্রবণ, ইংলিশে বলে রিভার্স অসমোসিস। ঠিক আছে, তো লেখো প্রয়োগ বা ব্যবহার লিখতে পারো যে এই বিপরীত অভিস্রবণকে কী কাজে ব্যবহার করা হয়, কী কাজে ব্যবহার করা হয় দেখা যাক। ঠিক আছে, প্রয়োগ লেখো। লেখো বিপরীত অভিস্রবণ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বিপরীত অভিস্রবণ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বিপরীত অভিস্রবণ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে সমুদ্রের লবণাক্ত জল থেকে লবণমুক্ত পানীয় জল উৎপাদন করা হয়। লবণমুক্ত পানীয় জল উৎপাদন করা হয়। কি বললাম? বিপরীত অভিস্রবণ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে সমুদ্রের লবণাক্ত জল থেকে লবণমুক্ত পানীয় জল উৎপাদন করা হয়। কি করে বলো তো? বুঝবে ভালো করে। মন দিয়ে দেখো। ধরো এরকম একটা টেস্ট টিউবের মধ্যেই ধরে নাও, টেস্ট মানে ইউটিউবের মধ্যে এটা অর্ধবেদ্য পর্দা রয়েছে এখানে, এখানে একটা অর্ধবেদ্য পর্দা রয়েছে। এবার এই অর্ধবেদ্য পর্দার বাঁ দিকে আমি রেখেছি বিশুদ্ধ জল। বিশুদ্ধ জল। আর ডান দিকে রেখেছি দ্রবণ। কিসের দ্রবণ? ধরো সামুদ্রিক জল রেখেছি, ছাড়ো সামুদ্রিক জল। এখন সামুদ্রিক জলের ব্যাপারটা কি? ওটা একটা দ্রবণের মতোই কাজ করে। কেন? কারণ সামুদ্রিক জল নোনতা হয়, কারণ ওর মধ্যে জল আর নুন রয়েছে, ওয়াটার প্লাস সল্ট, তাই তো? তাহলে সামুদ্রিক জলের মধ্যে নুন রয়েছে। তাহলে আমাকে অঙ্কিত বলো অর্ধবেদ্য পর্দার কোন দিকটায় গাঢ়ত্ব বেশি? সামুদ্রিক জলের দিকটা, রাইট? তাহলে অভিস্রবণটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? স্যার এই দিক থেকে এই দিকে, বিশুদ্ধ জল থেকে সামুদ্রিক জলের দিকে, তাই না? বিশুদ্ধ জল থেকে সামুদ্রিক জলের দিকে দ্রাবক কণাগুলো মানে জলের কণাগুলো স্বতঃস্ফূর্ত প্রবাহ দেখাচ্ছে এই অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে, যেটাকে আমরা বলে থাকি অভিস্রবণ। ভালো কথা। এবার স্যার উপর থেকে একটা পিস্টন অ্যাপ্লাই করা হচ্ছে, কোথায়? এই সামুদ্রিক জলের দিকে বা দ্রবণের দিকে। পিস্টন দিয়ে একটা ন্যূনতম চাপ প্রয়োগ করা হলো, যেই চাপের মান হচ্ছে পাই, যেটাকে আমরা বলি অভিস্রবণ চাপ, যেটা প্রয়োগ করলে স্যার এই অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেল। তাই এখান থেকে আর জলের কণা এখানে আসছে না, যা এসছে ওইটুকু এসে স্টপ হয়ে গেছে। এবার স্যার আমরা আস্তে আস্তে এই প্রেশারটাকে আরও বাড়াচ্ছি। তো অ্যাপ্লাইড প্রেশারটা পাইয়ের থেকে বেশি করছি, অ্যাপ্লাইড প্রেশারটা পাইয়ের থেকে আরও বেশি করছি। অ্যাপ্লাইড প্রেশার যদি পাইয়ের থেকে বেশি হয়ে যায়
তাহলে এখান থেকে আস্তে আস্তে কি হবে, এই দ্রাবক কণাগুলো বাধ্য হবে এদিকে চলে আসতে, দ্রাবক কণাগুলো বাধ্য হবে আস্তে আস্তে এদিকে চলে আসতে। তাহলে এই নুনগুলো তো আর আসতে পারবে না, দ্রাবক তো আর অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে, সরি, দ্রাব পদার্থ মানে সলিউট যেটাকে বলে, দ্রাব পদার্থ তো আর অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে যেতে পারে না, নুনটা এদিকেই পড়ে থাকবে। কিন্তু বিশুদ্ধ জল যেটা রয়েছে সেটা আস্তে আস্তে অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে দিয়ে এই দিকটায় আসতে থাকবে। তাই এই দিকে জলের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং কি জল সেটা, বিশুদ্ধ জল। কারণ যত অশুদ্ধি ছিল, নুন টুন বালি টালি সমস্ত কিছু এদিকটায় পড়ে থাকবে, সমস্ত জল এদিকটায় চলে যাবে। তাহলে অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে বিশুদ্ধ জল গেল, কিন্তু নুন যেতে পারলো না। এইভাবে আমরা সামুদ্রিক জলকে পরিশ্রুত করি। সবাই কি বুঝতে পেরেছো জিনিসটা কি করে করলাম? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। লেখো, একটি অর্ধবেদ্য পর্দার একদিকে, নিচে লিখে রাখো, একটি অর্ধবেদ্য পর্দার একদিকে একটি অর্ধবেদ্য পর্দার একদিকে লবণাক্ত জল ও অন্যদিকে একটি অর্ধবেদ্য পর্দার একদিকে লবণাক্ত জল ও অন্যদিকে বিশুদ্ধ জল রেখে লবণাক্ত জলের ওপর এমন চাপ প্রয়োগ করা হয়, যার মান লবণাক্ত জলের অভিস্রবণ চাপ অপেক্ষা বেশি। দাঁড়ি। এর ফলে বিপরীত অভিস্রবণ প্রক্রিয়ায় লবণাক্ত জল মধ্যস্থ জল অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে বিশুদ্ধ জলের অভিমুখে গমন করে। লবণাক্ত জল মধ্যস্থ জল অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে বিশুদ্ধ জলের অভিমুখে গমন করে। দাঁড়ি। এইভাবে লবণাক্ত জল থেকে লবণমুক্ত জল উৎপাদন করা হয়। ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে এক্ষেত্রে আমরা, ছবিটা কি আঁকতে হবে? হ্যাঁ, ছবিটা কি আঁকতে হবে? বুঝতে পারছি না তোমার কথাটা আমি। স্যার বলছি, ছবিটা কি আঁকতে হবে? না, ছবি আঁকার কোনো দরকার নেই, ছবি এঁকে কী হবে, বুঝে তো গেছো, দ্যাটস ইট। আচ্ছা, আমরা এখনো পর্যন্ত তাহলে কি করেছি? এই চ্যাপ্টারের সংখ্যাগত ধর্ম চারখানা। একটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন আর অভিস্রবণ চাপ। আমরা চারটেই কলিগেটিভ প্রপার্টি পুরো পড়েছি, চারটে কীরকম কীরকম হয়। রাউল্টের সূত্র পড়েছি প্রথম তিনটের জন্য, শেষটার জন্য ভ্যান টফের সূত্র। রাউল্টের সূত্রের প্রত্যেকটা যেন দুটো করে হয়, কিন্তু আমরা একটা করে লিখে রেখেছি। ভ্যান টফের সূত্র অভিস্রবণ চাপ সংক্রান্ত তিনটে হয়, আমরা দুটো করে রেখে দিয়েছি। তাই ওগুলোতে দ্বিতীয় সূত্র, আর ভ্যান টফের ক্ষেত্রে তৃতীয় সূত্র আমরা জায়গা ছেড়ে রেখেছি, তাই তো? এবার আজকে আমরা শিখবো যে এই দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র কি হয়। দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র শেখার পরে আমি তোমাদের অঙ্ক করাবো, এই অঙ্কগুলো বাড়িতে করে ফেলবে। আচ্ছা, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত অঙ্ক তোমরা এমনিই করেছো, এবার স্ফুটনাঙ্ক আর হিমাঙ্কর অবনমন করবো। ওয়েল, বিফোর দ্যাট আজকে আমরা দ্বিতীয় আর তৃতীয় সূত্রটাকে শিখবো, তাই তো?
এবার শেখার জন্য যেটা করব আমরা, ওয়েট, আমি এখানে 4-5টা গ্লাস আঁকছি, আগে দেখো বরঞ্চ। কি বলতে চাইছি একবার দেখো। আমি ধরলাম এই প্রত্যেকটা গ্লাস একই রকমের, সেম সাইজ, সেম শেপ, প্রত্যেকটায় জল রয়েছে। স্যার জলই কি নিতে হবে এরকম কোনো মানে নেই, অন্য যে কোনো দ্রাবক আমরা নিতে পারতাম, আমি এখানে জল নিচ্ছি এবং ধরলাম প্রত্যেকটাতে জলের মান সমানই আছে, জলের হাইটটা সেম। কোনোটায় বেশি কোনোটায় কম হলে হবে না, সব কটাতেই জলের হাইট সেম নিয়েছি। ভালো কথা। এবার আম, আমি ধরো তোমাদেরকে আজকে স্ফুটনাঙ্কের উন্নয়ন নিয়েই বোঝাচ্ছি, যে কোনো একটা সংখ্যাগত ধর্ম দিয়ে বোঝাবো, বাকিগুলোর জন্য ব্যাপারটা সেম হবে। ঠিক আছে, এমনিতে কিন্তু এটা খুব সহজ। আমি দ্বিতীয় সূত্রটা বোঝানোর চেষ্টা করছি, ধরে নাও স্ফুটনাঙ্কের উন্নয়নে যে দ্বিতীয় সূত্রটা ছিল ওটা বোঝাচ্ছি। এখো না কিন্তু কেউ এখন আগেই, হ্যাঁ, আগে বোঝো আমি কি করতে চাইছি। এই যে জলটা রয়েছে, বিশুদ্ধ জলের বাষ্পচাপ, বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত হয় স্যার? 100 ডিগ্রি সেলসিয়াস, মানে 373 কেলভিন। ইয়েস, আই এগ্রি। 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন। এবার আজকে আমি এর মধ্যে 2 মোল সুগার ফেলে দিলাম, মানে চিনি, 2 মোল চিনি ফেলে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমি ধরো আগে থাকতেই ধরে রেখেছি যে এটার, ছাড়ো, 2 মোল সুগার, যার জন্য দেখতে পারলাম যে এক্ষেত্রে স্ফুটনাঙ্কের যে উন্নয়নটা হলো তার মান হচ্ছে 1 কেলভিন। তার মানে কি? মানে চিনি মেশানোর পর যে দ্রবণটা প্রস্তুত হলো, ওর বয়লিং ওর বয়লিং পয়েন্টটা হয়ে গেল, ওর বয়লিং পয়েন্টটা হয়ে গেল 374 কেলভিন বা 101 ডিগ্রি সেলসিয়াস। বোঝাতে পারলাম? এখানে আগে বিশুদ্ধ জল ছিল, যার স্ফুটনাঙ্ক ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, কারণ বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াসই হয়। কেলভিনে বললে 373 কেলভিন। ওর মধ্যে 2 মোল সুগার মানে 2 মোল চিনি মেশানোর পরে আমরা দেখলাম ওর স্ফুটনাঙ্কের উন্নয়নটা হলো 1 কেলভিন। তাহলে ছিল 373 কেলভিন, বেড়ে গিয়ে 1 কেলভিন বেড়ে গিয়ে কত হয়ে যাবে? 374 কেলভিন, মানে 101 ডিগ্রি সেলসিয়াস। ভালো কথা। পরের দিন ওই একই পরিমাণ গ্লাসে বা ঠিক তার পাশেই ওর মধ্যে আমি 2 মোল গ্লুকোজ ফেললাম। এবার একটা কথার উত্তর দাও, গ্লুকোজ আর সুগার দুটো জিনিস কি এক? একদমই না, দুটো আলাদা আলাদা জিনিস, দুটোর কেমিক্যাল প্রপার্টি আলাদা, নেচার আলাদা। কিন্তু হ্যাঁ, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন, অনুদ্বায়ী, দুটোই। তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন এবং অনুদ্বায়ী। তো এখানেও বিশুদ্ধ জল ছিল, বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত হয়? 373 কেলভিন বা 100 ডিগ্রি সেলসিয়াস, একই কথা। দেখা গেল এক্ষেত্রেও স্ফুটনাঙ্কের উন্নয়নটা এই 1 কেলভিন বা 1 ডিগ্রি হলো, যার ফলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক হয়ে গেল আবারও 374 কেলভিন বা 100 ডিগ্রি সেলসিয়াস। আমি এটাতে একটু অবাক হলাম। কেন অবাক হলাম? যে এখানে সুগার মিশিয়েছিলাম, এখানে গ্লুকোজ মিশিয়েছি, দুটো জিনিস তো এক নয়। তাহলে কেন দুটোর ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়নের মানটা সেম হলো, 1 কেলভিন 1 কেলভিন? বেশ, পরের দিনে এলাম হয়তো ভুল করে হয়ে গেছে বা মানে জাস্ট কোইন্সিডেন্টলি হয়ে গেছে।
তারপরে দিয়ে আমি এর মধ্যে মেশালাম 2 মোল ইউরিয়া, ঠিক আছে, 2 মোল ইউরিয়া। জলের স্ফুটনাঙ্ক আবারও 373 কেলভিন বা 100 ডিগ্রি সেলসিয়াস। দেখলাম এক্ষেত্রেও স্ফুটনাঙ্কের উন্নয়ন মানটা 1 কেলভিন হয়েছে, মানে দ্রবণের স্ফুটনাঙ্কের মান, দ্রবণের স্ফুটনাঙ্ক কি রিপ্রেজেন্ট করে, টিবি ড্যাশড হয়ে গেছে 374 কেলভিন বা 101 ডিগ্রি সেলসিয়াস। এবার আমি সত্যি একটু শকড হচ্ছি, কেন? ইউরিয়া মেশাচ্ছি, গ্লুকোজ মেশাচ্ছি, সুগার মেশাচ্ছি, যাই মেশাই না কেন মানে পার্থক্য কিছুই হচ্ছে না, প্রত্যেক ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের উন্নয়নের মানটা সমান 1 কেলভিন 1 কেলভিন 1 কেলভিন। এই আবার কি জিনিস? সুগার, গ্লুকোজ, ইউরিয়া এই তিনটে জিনিস কি আমাদের দেহে একই রকম কাজ করবে? নিশ্চয়ই না। সুগার, গ্লুকোজ, ইউরিয়া নিশ্চয়ই একই জিনিস হবে না। তাহলে কেন প্রত্যেকটা ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়নের মানটা সমান হচ্ছে? তিনটে দ্রাব আলাদা আলাদা, হ্যাঁ দ্রাবকটা সেম, কিন্তু তিনটে দ্রাব আলাদা আলাদা। তখন আমার মনে হলো আচ্ছা, যেহেতু জল নিয়ে কাজ করছি প্রত্যেক ক্ষেত্রে, সেই জন্য হয়তো সেম আসছে। বেশ ভালো কথা। তখন ওভার কনফিডেন্সের জন্য পরেরটায় আমি ইউজ করলাম 2 মোল KCl, কারণ আমি এই তিনটে এক্সপেরিমেন্ট করে আমার মনে হয়েছে যে দ্রাবকগুলো আলাদা, কিন্তু দ্রাবক তো প্রত্যেক ক্ষেত্রেই জল, সেই জন্যই হয়তো স্ফুটনাঙ্কের উন্নয়নটা সমান হয়েছে। তাই এক্ষেত্রে আমি 2 মোল KCl নিলাম। এবার আমি বললাম কি আছে, 2 মোলই আচ্ছা, ওয়েট 2 মোল KCl না, তা আমি ধরো 3 মোল সুগার নিলাম, ঠিক আছে, কারণ আমি বুঝে নিয়েছি যে এখানে যা হচ্ছে ওই জলের পরিমাণের জন্যই হচ্ছে, জলের জন্য হচ্ছে। জলের জায়গায় অন্য কোনো দ্রাবক ব্যবহার করলে স্ফুটনাঙ্কের উন্নয়নটা আলাদা হতো। তো 3 মোল সুগার ইউজ করেছি। বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 373 কেলভিন মানে 100 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে দেখলাম এখানে স্ফুটনাঙ্কের উন্নয়নের মানটা হয়ে গেল 1.5 বলে ভালো হতো, চলো 2 কেলভিন বললাম, বলা উচিত না, 2 কেলভিন বললাম সে। উমা, তার মানে টিবি ড্যাশটা হয়ে গেছে 375 কেলভিন মানে 102 ডিগ্রি সেলসিয়াস, 102 ডিগ্রি সেলসিয়াস। যাত্রী 2 মোল সুগার দিলাম, তখন 1 কেলভিন উন্নয়ন হলো। 2 মোল গ্লুকোজ দিলাম, 1 কেলভিন উন্নয়ন হলো। 2 মোল ইউরিয়া দিলাম, 1 কেলভিন উন্নয়ন হলো। 3 মোল সুগার দিলাম, অমনি 2 কেলভিন হয়ে গেল। তার মানে তো জিনিসটা শুধুমাত্র জলের উপর নির্ভর করছে না, আরও কিছু একটা ফ্যাক্টর আছে যার উপর ডিপেন্ড করছে। আমি দেখি দিলাম হয়তো কিছু কোনোভাবে ভুল হয়ে গেছে। পরের দিন তখন 3 মোল গ্লুকোজ দিলাম, 3 মোল গ্লুকোজ অ্যাড করলাম, দেখি আরে বাস, উষ্ণতা 373 কেলভিন তো স্ফুটনাঙ্ক। দেখি এক্ষেত্রেও স্ফুটনাঙ্কের উন্নয়নটা 2 কেলভিন হয়েছে, মানে দ্রবণের স্ফুটনাঙ্ক কত, 375 কেলভিন বা 102 ডিগ্রি সেলসিয়াস। বললাম লে হালুয়া, আচ্ছা তার মানে এখানে প্রত্যেক ক্ষেত্রে 2 মোল 2 মোল 2 মোল নিয়েছিলাম, তাই প্রত্যেকটা স্ফুটনাঙ্কের উন্নয়ন 1 কেলভিন 1 কেলভিন 1 কেলভিন ছিল। এখানে দুটো 3 মোল 3 মোল নিলাম, সেই জন্য দুটোর ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন 2 কেলভিন 2 কেলভিন হলো। তার মানে কিছু বুঝতে পারলে যে স্যার, যদি ইকুইমোলার কোয়ান্টিটিতে আমরা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক, আচ্ছা প্রথম কথা বলছি নির্দিষ্ট পরিমাণ দ্রাবক কেন বলছি, এখানে জলের পরিমাণ একরকম, এখানে জলের পরিমাণ একরকম, মানে এখানে কম এখানে বেশি এরকম করলে হবে না, সব জায়গাতে দ্রাবকের পরিমাণটা সমান নিতে হবে প্রত্যেকটা গ্লাসে। এবার এই পৃথক পৃথক গ্লাসগুলোতে আমরা যদি সমমোল পরিমাণ 2 মোল 2 মোল মানে একটা 2 মোল একটা 4 মোল এরকম করলে হবে না, সমমোল পরিমাণ যে কোনো দ্রাব যদি যোগ করি তাহলে প্রতি ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের উন্নয়ন বলো বা হিমাঙ্কের অবনমন বলো বা অভিস্রবণ চাপ বলো সমান হবে, এটা হচ্ছে ওদের বক্তব্য। আচ্ছা তার মানে এখানে প্রত্যেকটায় 2 মোল 2 মোল 2 মোল অ্যাড করেছিলাম, তাই প্রতি ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের উন্নয়নটা সমান, হিমাঙ্কের অবনমন যদি হতো সমান হতো, অভিস্রবণ চাপ যদি হতো, এই তিনটের ক্ষেত্রে সমান হতো। আচ্ছা তার মানে স্যার এই যে 3 মোল সুগার 3 মোল গ্লুকোজ এই দুটোতে অ্যাড করেছি, এখানে প্রত্যেকটাতে স্ফুটনাঙ্কের উন্নয়ন যেমন সমান, হিমাঙ্কের অবনমনও সমান হতো, অভিস্রবণ চাপও সমান হতো, ইয়েস হতো। তখন আমি ভাবলাম যে চলো আরেকটা এক্সপেরিমেন্ট করে দেখি 3 মোল দিয়ে।
আমি এখানে অ্যাড করলাম 3 মোল KCl, 3 মোল KCl। তো বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 373 কেলভিন, আর এখানে 100°C, রাইট? দেখলাম। আচ্ছা, তাহলে সঞ্চারী, এগুলো সব টুমল নিয়েছিলাম, প্রত্যেক ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছিল 1 কেলভিন 1 কেলভিন 1 কেলভিন। এখানে প্রত্যেকটা 3 মোল নিয়েছি, তাহলে এখানে স্ফুটনাঙ্কের উন্নয়নটা কত হবে? 2 কেলভিন। 2 কেলভিন। সঞ্চারী বলল স্ফুটনাঙ্কের উন্নয়নটা হবে স্যার 2 কেলভিন, কিন্তু কি দেখলাম? স্যার কেসিএল এর ক্ষেত্রে আলাদা হবে, হ্যাঁ, কেসিএল এর ক্ষেত্রে আলাদা হবে। সে দেখা যাক। তো দেখা গেল স্ফুটনাঙ্কের উন্নয়নটা এলো আমাদের 3 কেলভিন। আবার আমরা সমস্যায় পড়লাম যে এটা আবার কি হলো? 3 মোল তো সেমই হওয়া উচিত ছিল, আবার আলাদা হলো কেন? বললাম তাহলে হয়তো কোনোভাবে ভুল করে ফেলেছি। আচ্ছা, তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক কত আসবে? আসবে 376 কেলভিন বা 103°C। তখন আমি বললাম হয়তো কিছু ভুল করে ফেলেছি। পরের দিন তখন আমি ওই জন্য মেশালাম 3 মোল ইউরিয়া। স্ফুটনাঙ্কের দ্রবণের বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক তো 373 কেলভিন, মানে 100°C। স্ফুটনাঙ্কের উন্নয়নটা কত হবে বলো তো? দেখলাম 2 কেলভিন হলো। এবার দেখে মাথা গরম হয়ে গেল, কেন? এটা কি ফাজলামি হচ্ছে? একবার হচ্ছে 2 কেলভিন 2 কেলভিন, আবার 3 কেলভিন, আবার 2 কেলভিন, এটা কি মজা চলছে? এতক্ষণ পর্যন্ত জিনিসটা তাও ভালো ছিল যে সমমোল পরিমাণ যা দ্রাব অ্যাড করেছি, সুগার হোক, গ্লুকোজ হোক, ইউরিয়া হোক, প্রত্যেক ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের মানটা সমান ছিল। তো এখানে 3 মোল সুগার, 3 মোল গ্লুকোজ, 3 মোল ইউরিয়া সবকটাতে স্ফুটনাঙ্কের উন্নয়নের মান সমান হলেও 3 মোল KCl যখন অ্যাড করলাম 3 কেলভিন হয়ে গেল। এটা আবার কি ক্যাচাল? পার্থক্যটা কি আছে জানো? লক্ষ্য করে দেখো, যে কটা এক্সাম্পল নিয়েছি সুগার, গ্লুকোজ, ইউরিয়া এইসব নিয়েই করছিলাম, তো তার মধ্যে KClটা হচ্ছে একটু অন্যরকম একটা জিনিস, মানে অনেকগুলো কাকের মধ্যে একটা কোকিল বসে রয়েছে। কেন? KCl হলো তড়িৎ বিশ্লেষ্য একটি যৌগ, কিন্তু রাউল্টের সূত্র অনুযায়ী আমি বারবার করে লিখতাম যে দ্রবণকে হতে হবে লঘু আর দ্রাবকে হতে হবে তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন এবং অনুদ্বায়ী। কিন্তু KCl তো তড়িৎ বিশ্লেষ্য, KCl তো তড়িৎ বিশ্লেষ্য, তাই ওর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হয়েছে। এবার তড়িৎ বিশ্লেষ্য হলে কি হয়, এটা আমাদের নেক্সট ক্লাসের জিনিস, আজকে আমরা সেটা শিখতে পারবো না। তড়িৎ বিশ্লেষ্য হলে কি হয় এটা আমরা নেক্সট ক্লাসে শিখব, মানে শনিবার, রোববার তোমাদের পরীক্ষা নেব, ঠিক আছে? বাট আজকে যেটা আমি তোমাদের বলতে চাইছি যে এই KCl এর গল্পটা শুধু বাদ দিয়ে তোমরা বাকিগুলোতে দেখো। 2 মোল সুগার, 2 মোল গ্লুকোজ, 2 মোল ইউরিয়া, প্রত্যেকটা ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান। যদি হিমাঙ্কের অবনমন হতো সমান হতো, যদি অভিস্রবণ চাপ হতো সমান হতো। আচ্ছা, তেমনি 3 মোল সুগার, 3 মোল গ্লুকোজ, 3 মোল ইউরিয়া প্রত্যেকটা স্ফুটনাঙ্কের উন্নয়নের মান সমান, প্রত্যেকটা হিমাঙ্কের অবনমনের মানও সমান হতো, প্রত্যেকটা অভিস্রবণ চাপের মানও সমান হতো। তাহলে স্যার এটাকে লিখবো কি করে সূত্রটাকে? যেমন স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে যদি বলি, প্রত্যেক ক্ষেত্রেই দেখো দ্রাবকের পরিমাণটা সমান, তাই তো? তাহলে সমপরিমাণ নির্দিষ্ট দ্রাবকে সমমোল পরিমাণ সমমোল পরিমাণ ভিন্ন ভিন্ন দ্রাব পৃথকভাবে দ্রবীভূত করলে, আমি আবার বলছি, একই পরিমাণ নির্দিষ্ট দ্রাবকে, ঠিক আছে, একই পরিমাণ মানে কি, দেখো প্রত্যেকটাতে জলের পরিমাণ সমান রয়েছে, একই পরিমাণ নির্দিষ্ট দ্রাবকে সমমোল পরিমাণ ভিন্ন দ্রাব পৃথকভাবে দ্রবীভূত করলে, পৃথকভাবে কেন, একই গ্লাসের মধ্যে সবকটাকে আমরা ঢেলে দেবো না, পৃথকভাবে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের উন্নয়নের মান সমান হবে। যখন হিমাঙ্কের অবনমন লিখবো তখন কি লিখবো? একই পরিমাণ নির্দিষ্ট দ্রাবকে সমমোল পরিমাণ বিভিন্ন দ্রাব পৃথকভাবে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রেই হিমাঙ্কের অবনমনের মান সমান হবে। অভিস্রবণ চাপের জন্য কি লিখবো? একই পরিমাণ নির্দিষ্ট দ্রাবকে সমমোল পরিমাণ বিভিন্ন দ্রাব পৃথকভাবে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রে অভিস্রবণ চাপের মান সমান হয়। বাট দ্য প্রবলেম ইজ, আমি বারবার করে বলছি সমমোল পরিমাণ বিভিন্ন দ্রাব, আরে কীরকম দ্রাব? সমমোল পরিমাণ যে কোনো তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন, অনুদ্বায়ী দ্রাব পৃথকভাবে
দ্রবীভূত করলে এটা লিখতে হবে যে সমমোল পরিমাণ কীরকম দ্রাবক, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন এবং অনুদ্বায়ী। তাহলে আবার বলছি আমি, একই পরিমাণ নির্দিষ্ট দ্রাবকে সমমোল পরিমাণ বিভিন্ন তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন ও অনুদ্বায়ী দ্রাবক পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের উন্নয়নের মান সমান হয়, প্রতি ক্ষেত্রেই হিমাঙ্কের অবনমনের মান সমান হয়, প্রতি ক্ষেত্রেই অভিস্রবণ চাপের মান সমান হয়। তাহলে এখন ওইখানে চলে যাও যেখানে আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন লিখেছিলাম রাউল্টের সূত্র, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র যেখানে লিখেছিলাম, দ্বিতীয় সূত্রের জন্য জায়গা ছেড়েছিলাম, রাইট? ওই দ্বিতীয় সূত্রের ওখানে চলে যাও, স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্বিতীয় সূত্রের জায়গায় চলে যাও, সেখানে গিয়ে লেখো একই পরিমাণ নির্দিষ্ট কোনো দ্রাবকে, একই পরিমাণ নির্দিষ্ট কোনো দ্রাবকে, একই পরিমাণ নির্দিষ্ট কোনো দ্রাবকে বিভিন্ন বিভিন্ন তিনটে পয়েন্ট কি কি? অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন, তাই তো? একই পরিমাণ নির্দিষ্ট কোনো দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন দ্রাবের সমমোল পরিমাণ, সমমোল পরিমাণ, সমমোল পরিমাণ আচ্ছা একটা কাজ করো তো, এই সমমোল পরিমাণটাকে এখান থেকে কাটো, একটু বাজে লাগছে শুনতে ল্যাঙ্গুয়েজটা। কীরকম লিখবে? একই পরিমাণ কোনো নির্দিষ্ট দ্রাবকে, তারপরে অ্যারো দিয়ে লিখে রাখো উপরে সমমোল পরিমাণ। একই পরিমাণ কোনো নির্দিষ্ট দ্রাবকে সমমোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী ও বিভিন্ন অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন দ্রাবের, কঠিন দ্রাবক পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে, পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রে একই পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে, একই পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে। তাহলে আমি বলি, কি বললাম? একই পরিমাণ নির্দিষ্ট কোনো দ্রাবকের সমমোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন দ্রাবক পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রে একই পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে। বুঝতে পেরেছো? এবার চলে যাও হিমাঙ্কের অবনমনে, হিমাঙ্কের অবনমনে চলে যাও। হিমাঙ্কের অবনমন, হিমাঙ্কের অবনমনে কি হবে? আচ্ছা বৈশালী বলতে পারবে হিমাঙ্কের অবনমনে কি হবে জিনিসটা, একটু ডেফিনেশনটা? একই পরিমাণ নির্দিষ্ট কোনো দ্রাবকে সমমোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন দ্রাবক পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রে একই পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটে। ভেরি গুড, লিখে ফেলো সবাই। একই পরিমাণ কোনো নির্দিষ্ট দ্রাবকে, একই পরিমাণ কোনো নির্দিষ্ট দ্রাবকে সমমোল পরিমাণ, সমমোল পরিমাণ, সমমোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন দ্রাবক বিভিন্ন অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন দ্রাবক পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে, পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রে হিমাঙ্কের অবনমনের মান, প্রতি ক্ষেত্রে হিমাঙ্কের অবনমনের মান সমান হয়, হিমাঙ্কের অবনমনের মান সমান হয়। ঠিক আছে? এবার দেখো এই যে দুখানা তোমাদের লেখালাম, এই দুটো ফর্মুলাতে আমাদের মোলালিটি ইউজ হয়েছিল, রাইট? তো মোলালিটির জন্য আমি এটা এইভাবে শুরু করছি যে একটি নির্দিষ্ট পরিমাণ, এটা একই পরিমাণ নির্দিষ্ট কোনো দ্রাবকে, এটা দিয়ে লিখছি। যে পরিমাণ কথাটা লিখছি না, জেনারেলি পরিমাণ বলতে আমরা ভরের কথা বলি, কিন্তু যদি তোমরা
অভিস্রবণ চাপের ফর্মুলাটা দেখো কি এসছে আমাদের ফর্মুলাটা। অভিস্রবণ চাপের ফর্মুলাটা এসছে এরকম, পাই ইজ ইকুয়ালস টু সিআরটি, যেখানে সিটা হলো মোলার গারত্ব, মানে যেটাকে আমরা মোলারিটি বলি। এবার মোলারিটির ডেফিনিশন কী ছিল? প্রতি লিটার আয়তনে, দ্রবণে প্রতি লিটার আয়তনে কোনো দ্রাবের যত গ্রাম মোল বা মোল দ্রবীভূত থাকে। তার মানে ওখানে কিন্তু মানে দ্রবণের আয়তনটা বড় কথা, কতটা আয়তন আছে সেটা বড় কথা। তাই লেখো এক্ষেত্রে, এবং উষ্ণতাটা স্থির থাকতে হবে। এই উষ্ণতা যদি ভ্যারি করে যায় তাহলে কিন্তু অভিস্রবণ চাপের মান এমনিই ভ্যারি করে যাবে, কারণ আমরা দেখেছিলাম যে দুটো জিনিসের উপরে অভিস্রবণ চাপটা নির্ভরশীল, একটা গাঢ়ত্বের উপরে আর একটা উষ্ণতার উপরে। তো দুটোর মধ্যে একটা যদি ভ্যারি করে তাহলেই অভিস্রবণ চাপের মান ভ্যারি করবে। বাট এখানে তো আমরা অভিস্রবণ চাপের গাঢ়ত্ব মানে দ্রবণের গাঢ়ত্ব আর উষ্ণতা দুটোকেই স্থির রাখতে চাইছি, কারণ এখানে যেটা নির্ভর করছে সেটা হচ্ছে মোল সংখ্যার উপরে, তাই তো। তো লেখো স্থির উষ্ণতায়, তাহলে আগে উষ্ণতাকে স্থির করে রাখি। স্থির উষ্ণতায় একই আয়তনের কোনো নির্দিষ্ট দ্রাবকে, একই আয়তনের কোনো নির্দিষ্ট দ্রাবকে, এখানে একই ওটা ছিল একই পরিমাণে লিখেছিলাম, এটা একই আয়তনে, আন্ডারলাইন করে রাখো। স্থির উষ্ণতায় একই আয়তনের কোনো নির্দিষ্ট দ্রাবকে, এবং অনেকে বলে স্যার দ্রবণ না বলে দ্রাবক কেন বলছো? কারণ অ্যাড দ্রাবকেই করছি, ওই জন্য। যে কোনো দ্রাব পদার্থ দ্রাবকেই অ্যাড করা হয়, ওই জন্য। একই আয়তনের কোনো নির্দিষ্ট স্থির উষ্ণতায় একই আয়তনের কোনো নির্দিষ্ট দ্রাবকে সমমোল পরিমাণ বিভিন্ন সমমোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব, বিভিন্ন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে, পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে, পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে প্রাপ্ত দ্রবণগুলির অভিস্রবণ চাপ সমান হয়। প্রাপ্ত দ্রবণগুলির অভিস্রবণ চাপ সমান হয়। প্রাপ্ত দ্রবণগুলির অভিস্রবণ চাপ সমান হয়। ঠিক আছে? বেশ, আশা করি বুঝতে পেরেছো কিছুটা। একটা কোশ্চেন দিচ্ছি আমি, হ্যাঁ, কোশ্চেন লেখো। তোমরা কি এই ছবিগুলো এঁকেছিলে? না স্যার। আঁকা হয়নি? আচ্ছা, আমি বলছি কোনটা কোনটা আঁকবে। সবকটা এখানে আঁকার কোনো দরকার নেই। তোমরা এইটা আঁকো, এইটা আঁকো, এইটা আঁকো, এইটা আঁকো, এইটা আঁকো, এই পাঁচটা আঁকো, তাহলেই হবে। 2 মোল সুগার, 2 মোল গ্লুকোজ, 3 মোল সুগার, 3 মোল KCl, 3 মোল ইউরিয়া, বাকিগুলো লাগবে না। নিচের ইনফরমেশনগুলো অবশ্যই লিখো। তাহলে কোনটা কোনটা বললাম? 2 মোল সুগারটা আঁকো, 2 মোল গ্লুকোজেরটা আঁকো, 3 মোল সুগারেরটা আঁকো, 3 মোল KClএরটা আঁকো, 3 মোল ইউরিয়ারটা আঁকো। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্যার, যখন 2 মোল সুগার আর 2 মোল গ্লুকোজ অ্যাড করলাম তখন প্রত্যেক ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের উন্নয়নের মানটা সমান হলো। কিন্তু যেই 3 মোল সুগার অ্যাড করলাম সঙ্গে সঙ্গে ওটা স্ফুটনাঙ্কের উন্নয়নের মানটা 2 কেলভিন হয়ে গেল, এগুলোর থেকে আলাদা। তখন 3 মোল KCl অ্যাড করে দেখলাম, 3 মোল KCl এর স্ফুটনাঙ্কের উন্নয়ন আরও আলাদা এলো, 3 কেলভিন। তখন 3 মোল ইউরিয়া অ্যাড করে দেখলাম, আবার 2 কেলভিন এলো। তার মানে সমমোল পরিমাণ যে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়নের মানটা সমান হবে। কিন্তু এটা কেন আলাদা এলো? 3 মোল KClটা কেন করে রাখতে বললাম বলছি। আঁকা হয়ে গেলে বলবে, পাঁচটা আঁকা হয়ে গেলে বলবে। এইটা আঁকবে না, এটা আঁকার দরকার নেই।
হয়েছে? হয়ে গেছে আঁকা? হয়ে গেছে আঁকা? হ্যাঁ। যখন জিজ্ঞেস করছি কিছু তখন সেটা আগে বলবে হ্যাঁ কি না, অস্বস্তি হয় নইলে। এখানে বুঝতে পারো না একটা জিনিস যে পড়ানোটা এখানে অনলাইনে অসুবিধাজনক। সামনাসামনি দেখলে তোমাকে জিজ্ঞেস করতে হয় না, তাহলে বুঝতে পারি যে কার লেখা হয়ে গেছে আর লেখা হয় না। কিন্তু এখানে তো বুঝতে পারছি না যে লেখা হচ্ছে কি হয়নি, জানতে তো হবে অ্যাটলিস্ট। একটাই কাজ, শুধু রেসপন্সটা দেওয়া, ওটা নাকি দিতে পারছো না। আমি যদি নিজের মতো পড়ি চলে যেতে চাই, পারবে তো তখন সামলাতে? স্পিড ধরতেই পারবে না কিন্তু তখন আর। কোশ্চেন লেখো। নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনটির নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনটির কোশ্চেন 1 বাষ্পচাপের মান বাষ্পচাপের মান সর্বনিম্ন? কোশ্চেন নাম্বার 2 স্ফুটনাঙ্কের মান সর্বোচ্চ? হিমাঙ্কের মান সর্বনিম্ন? অভিস্রবণ চাপের মান সর্বোচ্চ? নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনটির বাষ্পচাপের মান সর্বনিম্ন, স্ফুটনাঙ্কের মান সর্বোচ্চ, হিমাঙ্কের মান সর্বনিম্ন, অভিস্রবণ চাপের মান সর্বোচ্চ? দ্রবণগুলো কি কি? চারটে দ্রবণ রয়েছে, 0.2 মোলার গ্লুকোজ, 0.2 মোলার ইউরিয়া, 0.3 মোলার গ্যালাক্টোজ আর 0.35 মোলার সুগার। সুতরাং যদি আমি ধরে নিই যে প্রত্যেকটা দ্রাবকের পরিমাণটা সমান রয়েছে, তাই হবে জেনারেলি, তাহলে এক্ষেত্রে কত মোল গ্লুকোজ রয়েছে? এক্ষেত্রে রয়েছে 0.2 মোল গ্লুকোজ, এক্ষেত্রে রয়েছে 0.2 মোল ইউরিয়া, এক্ষেত্রে রয়েছে 0.3 মোল গ্যালাক্টোজ, এখানে রয়েছে 0.35 মোল সুগার। এই চারটের মধ্যে কোনটায় মোল সংখ্যা সবচেয়ে বেশি? এইটাতে। তাই এক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যাগত ধর্ম বা প্রত্যেকটা কলিগেটিভ প্রপার্টির মানই বেশি হবে। স্ফুটনাঙ্কের উন্নয়ন এখানে বেশি হবে,
বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এখানে বেশি হবে, হিমাঙ্কের অবনমন এখানে বেশি হবে, অভিস্রবণ চাপ এখানে বেশি হবে। তো ফার্স্ট কোশ্চেনটা আমাদের এটা জিজ্ঞেস করেছিল যে বাষ্পচাপ মানে সর্বনিম্ন বাষ্পচাপ কাদের, সর্বনিম্ন বাষ্পচাপ কার। ছেলে মেয়েদের এখানে একটা অসুবিধা হয়, স্যার তুমি বললে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মানটা সর্বোচ্চ হবে, আর এখানে জানতে চেয়েছে সর্বনিম্ন। এটা কি করে হতে পারে? এটা হতে পারে এই জন্যই কারণ আমাদের জিজ্ঞেস করছে বাষ্পচাপের আপেক্ষিক বাষ্পচাপের সর্বনিম্ন মানটা কোথায়। বাষ্পচাপের সর্বনিম্ন মান কোথায় হবে? যেখানে বাষ্পচাপের অবনমনটা বেশি হবে। এক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা বেশি হয়েছে, তাই বাষ্পচাপের মানটা সর্বনিম্ন। তাই বাষ্পচাপের সর্বনিম্ন মান হবে 0.35 মোলার গ্লুকোজের সুগারের ক্ষেত্রে, সুগারের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করেছে কোথায় স্ফুটনাঙ্কের মান সর্বোচ্চ হবে। এক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়নের মান সর্বোচ্চ হবে, তাই স্ফুটনাঙ্কের মানটাও বেশি হবে এটার। তাই 0.35 ব্র্যাকেটে ক্যাপিটাল এম, 0.35 ব্র্যাকেটে ক্যাপিটাল এম সুগার। নেক্সট জিজ্ঞেস করেছে সবকটির মধ্যে হিমাঙ্কের অবনমন কোথায় হবে। আমি নেক্সট টাইম থেকে তোমরা যখন কোনো ডাউট জিজ্ঞেস করবে না, আমি আর কোনো উত্তর দেবো না, অনেস্টলি বললাম। এবার আমি আমার মতো পড়েই বেরিয়ে যাব। হিমাঙ্কের অবনমন কোথায় বেশি হবে? হিমাঙ্কের অবনমনটা সেখানে বেশি হবে যেখানে মোল সংখ্যা বেশি রয়েছে। কোথায় মোল সংখ্যা বেশি রয়েছে? এইখানটায়। হিমাঙ্কের অবনমন যেখানে বেশি হবে সেখানে হিমাঙ্কটা সর্বনিম্ন হবে। থার্ড কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে হিমাঙ্কের মানটা সর্বনিম্ন কোথায়। হিমাঙ্কের মান সর্বনিম্ন হচ্ছে এই 0.35 মোলার সুগারের ক্ষেত্রে। নেক্সট আমাদের জিজ্ঞেস করেছে অভিস্রবণ চাপের মানটা কোথায় বেশি হবে। অভিস্রবণ চাপের মানটা সেখানে বেশি হবে যেখানে মোল সংখ্যা বেশি থাকবে। মোল সংখ্যা এখানে বেশি আছে, তাই এখানে অভিস্রবণ চাপের মানটা বেশি হবে। তাহলে এই চারটে কোশ্চেনের অ্যান্সারই আমি একবারে শিখে নিতে পারলাম। যে যদি আমাকে জিজ্ঞেস করে চারটে দ্রবণ দিয়ে যদি আমাকে জিজ্ঞেস করে যে কোথায় বাষ্পচাপের মানটা সর্বনিম্ন হবে, তাহলে আমাকে খুঁজে বার করতে হবে কোথায় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বেশি হয়েছে। কারণ বাষ্পচাপের মানটা কোনো কলিগেটিভ প্রপার্টি নয়, কলিগেটিভ প্রপার্টি হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা। বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা এই চারটের মধ্যে কোথায় বেশি হয়েছে? 0.35 মোলার সুগারের মধ্যে, কারণ ওখানে মোল সংখ্যা বেশি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ওখানে বেশি হয়েছে, তাই দ্রবণের বাষ্পচাপটা সর্বনিম্ন হবে ওই ক্ষেত্রে। নেক্সট সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করেছিল স্ফুটনাঙ্কের উন্নয়ন, না সর্বনিম্ন স্ফুটনাঙ্ক কোথায়, সর্বোচ্চ স্ফুটনাঙ্ক কোথায়। সর্বোচ্চ স্ফুটনাঙ্ক সেখানেই হবে যেখানে স্ফুটনাঙ্কের উন্নয়ন বেশি হয়েছে, কারণ স্ফুটনাঙ্ক কোনো কলিগেটিভ প্রপার্টি নয়, স্ফুটনাঙ্কের উন্নয়নটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, সংখ্যাগত ধর্ম। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়নটা সেখানে বেশি হবে যেখানে মোল সংখ্যা বেশি রয়েছে। মোল সংখ্যা কোথায় বেশি রয়েছে? 0.35 মোলার সুগারে, সেই জন্য ওখানে স্ফুটনাঙ্কের উন্নয়ন বেশি হয়েছে, তাই ওই দ্রবণটির স্ফুটনাঙ্ক সর্বোচ্চ। নেক্সট থার্ড কোশ্চেন জিজ্ঞেস করেছিল হিমাঙ্কের মান কোথায় সর্বনিম্ন হবে। হিমাঙ্কের মান সর্বনিম্ন সেখানে হবে যেখানে হিমাঙ্কের অবনমন সবচেয়ে বেশি হয়েছে। হিমাঙ্কের অবনমনটা হচ্ছে সংখ্যাগত ধর্ম। হিমাঙ্কের অবনমন কোথায় বেশি হবে? যেখানে মোল সংখ্যা বেশি। 0.35 মোলার সুগারে মোল সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে, তাই ওখানটায় হিমাঙ্কের অবনমনটা বেশি হয়েছে। হিমাঙ্কের অবনমন যেখানে বেশি হবে হিমাঙ্কের মানটা সেখানে সবচেয়ে কম, তাই 0.35 মোলার সুগারেই হিমাঙ্কের মানটা সর্বনিম্ন। আর অভিস্রবণ চাপটা ইটসেলফ একটা কলিগেটিভ প্রপার্টি, যেখানে মোল সংখ্যা বেশি অভিস্রবণ চাপ সেখানে বেশি, তাই 0.35 মোলার সুগারের অভিস্রবণ চাপের মান বেশি। চারটে কোশ্চেন আমরা একসঙ্গে করে নিতে পারলাম। ওকে, সেকেন্ড কোশ্চেন, এটা গেল কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 হলো। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনটির আবার চারটে কোশ্চেন, নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনটির বাষ্পচাপের মান সর্বনিম্ন, স্ফুটনাঙ্কের মান সর্বোচ্চ, হিমাঙ্কের মান সর্বনিম্ন এবং অভিস্রবণ চাপের মান সর্বোচ্চ। কি বললাম? বাষ্পচাপের মান সর্বনিম্ন, স্ফুটনাঙ্কের মান সর্বোচ্চ, হিমাঙ্কের মান সর্বনিম্ন, অভিস্রবণ চাপের মান সর্বোচ্চ। এই চারটে। বেশ, চারটে দ্রবণ দিয়ে রাখছি এখানে আমি। 0.2 মোলার গ্লুকোজ, 0.2 মোলার KCl, 0.2 মোলার MgCl2, 0.2 মোলার NaCl। এটার অ্যান্সারটা দিতে গেলে আমাদের একটু ফিরে যেতে হবে সেই দিনকের পড়াতে, যেদিনকে আমি প্রথম তোমাদের সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি ডেফিনেশন লিখিয়েছিলাম। আমি বলেছিলাম
যে দ্রবণের 4টি সংখ্যাগত ধর্ম আছে, কি কি? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন আর অবিশ্রবণ চাপ। সংখ্যাগত ধর্ম কাকে বলে বা কলিগেটিভ প্রপার্টি কাকে বলে? দ্রবণের যে সকল ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে কিন্তু দ্রাবকণার প্রকৃতির উপর নির্ভর করে না, তাদেরকে বলা হয় সংখ্যাগত ধর্ম। কি বললাম? দ্রবণের যে সকল ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রবণের সেই সকল ধর্মকে সংখ্যাগত ধর্ম বলা হয়। দ্রাবকণার সংখ্যার কথা যদি বলি, এবার দ্রাবের প্রকৃতির কথা আমি ছেড়ে দিলাম, কারণ সংখ্যাগত ধর্মের ডেফিনেশনটাই সেটা যে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। তো ইট ডাজেন্ট ম্যাটার গ্লুকোজ না KCl না MgCl2 না NaCl। লোকজন বলবে স্যার তুমি যা বলেছিলে যে দ্রাবটাকে হতে হবে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব, না আমি বলিনি। আমি বলেছিলাম রাউল্টের সূত্রের ক্ষেত্রে সেটাকে কারণ রাউল্ট ওইগুলোর জন্যই সূত্রটা দিতে পেরেছে, তার বাইরে উনি বেরোতে পারেননি। রাউল্টের সূত্রটা সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়, একমাত্র কোথায় অ্যাপ্লিকেবল? যেখানে দ্রাবটা অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব। তার মানে কি এরকম কোনো দ্রাব হতে পারে না যেটা উদ্বায়ী বা যেটা কঠিন নয়, যেটা তরল বা যেটা তড়িৎ বিশ্লেষ্য? হতেই পারে, কিন্তু রাউল্টেরও সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। ভালো কথা। এবার আমি ধরে নিচ্ছি আমি 4খানা দ্রাব এখানে নিয়েছি, প্রত্যেকটাই সমমোল পরিমাণ রয়েছে, 0.2 মোলার 0.2 মোলার 0.2 মোলার 0.2 মোলার গাঢ়ত্ব প্রত্যেকটাতেই। একটা গ্লুকোজ, একটা KCl, একটা MgCl2, একটা NaCl। এবার আমার প্রশ্ন হলো কোথায় কলিগেটিভ প্রপার্টিগুলোর মান বেশি হবে, মানে কোথায় বাষ্পচাপের আপেক্ষিকটা অবনমনটা বেশি বেশি করে হবে, কোথায় স্ফুটনাঙ্কের উন্নয়নটা বেশি হবে, কোথায় হিমাঙ্কের অবনমনটা বেশি হবে, কোথায় অবিশ্রবণ চাপটা বেশি হবে? 0.2 মোলার গ্লুকোজ। গ্লুকোজ একটা সমযোজী অণু বা সমযোজী যৌগ, যেটা আর ভাঙে না। সমযোজী অণু আর ভাঙতে চায় না, ঠিক আছে? তাহলে 0.2 মোলার গ্লুকোজ, ওই যে ধরে যদি আমি ধরে নিই যে 1 লিটার দ্রবণ, তার মধ্যে ধরে নিচ্ছি তাহলে 0.2 মোল সংখ্যক গ্লুকোজ অণু রয়েছে, ঠিক আছে? 0.2 মোল KCl, এই কথাটার মানে কি? KCl হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য যৌগ, যেই কারণে KClটা ভেঙে যাবে। ভেঙে কি তৈরি করবে? K প্লাস Cl মাইনাস। তার মানে একটা KCl অণু থেকে আমরা দুটো কণা পাচ্ছি, একটা K প্লাস, একটা Cl মাইনাস। যদি 1 লিটার দ্রবণ ধরে নিই তাহলে রয়েছে 0.2 মোল KCl। 1 মোল KCl মানে একটা K প্লাস একটা Cl মাইনাস। তাহলে 0.2 মোল KCl মানে কি হবে? 0.2 মোল KCl মানে 0.2 মোল K প্লাস 0.2 মোল Cl মাইনাস, মানে টোটাল 0.4 মোল দ্রাব রয়েছে এখানে। তড়িৎ বিশ্লেষ্য যৌগগুলোর ক্ষেত্রে কি হয়? দ্রাবের কণার সংখ্যা বৃদ্ধি পায়, কারণ ওটা ভেঙে যায় না। তো KCl ভেঙে গিয়ে কী হচ্ছে? K প্লাস Cl মাইনাস কণার সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। কণার সংখ্যা বেড়ে যাওয়ার জন্য 0.2 মোল গ্লুকোজে যেরকম কলিগেটিভ প্রপার্টিগুলো দেখেছিলাম, 0.2 মোল KCl এ কণার সংখ্যা বেড়ে যাওয়ার জন্য কিন্তু কলিগেটিভ প্রপার্টিগুলো বেশি হবে। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এখানে বেশি হবে, হিমাঙ্কের অবনমন এখানে বেশি হবে, স্ফুটনাঙ্কের উন্নয়ন এখানে বেশি হবে, অবিশ্রবণ চাপ এখানে বেশি হবে। আচ্ছা, 0.2 মোল NaCl, এটা কি হবে? NaCl যদি ভেঙে যায় তাহলে তৈরি করবে Na প্লাস Cl মাইনাস। এখানেও কণার সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কণার সংখ্যা বেড়ে যাওয়ার জন্য গ্লুকোজে যেরকম হচ্ছিল, এখানেও কিন্তু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, অবিশ্রবণ চাপের মান অ্যাটলিস্ট এর তুলনায় বেশি হবে, কারণ এটা সমযোজী যৌগ, এগুলো সব তড়িৎযোজী যৌগ, কণার সংখ্যা অনেক বেশি। তাহলে কেউ যদি কম্পেয়ার করতে বলে যে এই 0.2 মোল গ্লুকোজ আর 0.2 মোল NaCl এর মধ্যে কোথায় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বেশি হবে, স্যার অবভিয়াসলি এখানে বেশি হবে অবনমনটা। স্ফুটনাঙ্কের উন্নয়নটা এখানে বেশি হবে, হিমাঙ্কের অবনমনটা এখানে বেশি হবে। বা যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে বলে তাহলে এখানে বেশি হবে KCl এ। স্যার যদি KCl আর NaCl এর মধ্যে কম্পেয়ার করতে বলতো, KClও দুটোই কণা উৎপন্ন হচ্ছে, NaClও দুটো কণা উৎপন্ন হচ্ছে, তাহলে ওদের মধ্যে কোনো পার্থক্য হবে না। নাও লেটস টক অ্যাবাউট MgCl2, থার্ড যে সলিউশনটা দিয়েছিলাম MgCl2। এখানে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? NaCl আর KCl দুটোই ভেঙে দুটো করে কণা তৈরি করছে, কিন্তু MgCl2 একটা এমন তড়িৎ বিশ্লেষ্য যৌগ যেটা কি করে ভাঙবে এইভাবে, Mg2+, কি করে ভাঙে না ভাঙে সব আমি দেখিয়েছি কিন্তু আগে, 2Cl মাইনাস, Mg2+ আর 2Cl মাইনাস। কটা কণা তৈরি হলো? 3টে কণা তৈরি হয়েছে, একটা Mg বাকি দুটো Cl, তাহলে একটা MgCl2 থেকে টোটাল 3টে কণা। তাহলে কণার সংখ্যা NaCl আর KCl এ যত ছিল MgCl2তে তার থেকে আরও বেশি। তড়িৎ বিশ্লেষ্য প্রক্রিয়ায় এখানে 3খানা আয়ন তৈরি হচ্ছে, NaCl KCl এ 2খানা করে আয়ন তৈরি হচ্ছিল, তাই MgCl2তে কিন্তু কণার সংখ্যা আরও বেশি, সেই কারণে এখানে কলিগেটিভ প্রপার্টিগুলোর মান আরও বেশি হচ্ছে। তাই এই চারটের মধ্যে থেকে
বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সবচেয়ে বেশি হবে MgCl2-তে। অবনমনটা সবচেয়ে বেশি হচ্ছে মানে সর্বনিম্ন এটারই হবে। তাহলে সর্বনিম্ন বাষ্পচাপ হবে কার? 0.2 মোলার MgCl2। অবনমনটা বেশি হয়েছে। স্ফুটনাঙ্কের উন্নয়নও এরই বেশি হয়েছে, তাই এর স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হবে 0.2 মোলার MgCl2। হিমাঙ্কের অবনমনও এরই বেশি হয়েছে, তাই এর হিমাঙ্ক সবচেয়ে সর্বনিম্ন হবে। অভিস্রবণ চাপও সবচেয়ে বেশি হবে এর। লিখে ফেলো। দ্বিতীয় সূত্র থেকে যা যা জেনারেলি আসতে পারে আমরা করেছি। এবার আমি আসবো অঙ্কে। আমরা এবার নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। নিউমেরিক্যাল প্রবলেম। ওকে, ছায়ার বই সবাই খোলো। দ্রবণের যে গাণিতিক প্রশ্নাবলী যে পার্টটা তোমাদের করিয়েছিলাম, ওই গাঢ়ত্ব সংক্রান্ত আর বাষ্পচাপ সংক্রান্ত, তারপরের যে পার্টটা রয়েছে ওখানে আসো। তারপরের যে পার্টটা রয়েছে ওখানে আসো, মানে কি রয়েছে? দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত। দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত। এবার আমি যে তিনটে সূত্র করিয়েছি, মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বাদে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত সূত্রটা কী ছিল? রাহুল বলেছে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নের মান উক্ত দ্রবণের মোলাল গারত্বের সঙ্গে সমানুপাতিক। প্রপোর্শনাল টু উঠলে আসে একটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে স্মল কে সাবস্ক্রিপ্টে বি ইন্টু স্মল এম, যেখানে কেবি হচ্ছে স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রুবক। ডেল্টা টিবি মানে হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, যেটা ইজিকোস্ট হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস দ্রাবকের স্ফুটনাঙ্ক। নেক্সট, হিমাঙ্কের অবনমনে উনি বলেছেন কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের হিমাঙ্কের অবনমনের মান উক্ত দ্রবণের মোলাল গারত্বের সঙ্গে সমানুপাতিক। সমানুপাতিক সাইনটা উঠলে একটা কনস্ট্যান্ট চলে আসবে কে এফ ইন্টু এম, যেখানে কে এফ হচ্ছে হিমাঙ্কের মোলাল অবনমন ধ্রুবক। হিমাঙ্কের মোলাল অবনমন ধ্রুবক, যার আরেকটা নাম হচ্ছে ক্রায়োস্কোপিক ধ্রুবক। এটা ইবিলোস্কোপিক ধ্রুবক, ওটা ক্রায়োস্কোপিক ধ্রুবক। ইউনিট কি? ইউনিট হচ্ছে কেলভিন, কেজি, মোল ইনভার্স, বা ডিগ্রি সেলসিয়াস, কেজি, মোল ইনভার্স, দুটোরই সেম। কেবি কে এফ দুটোরই সেম। ওকে, ডেল্টা টিএফ মানে কি? ডেল্টা টিএফ অবনমন হচ্ছে না, তাহলে দ্রাবকেরটা বেশি হবে, দ্রবণেরটা কম হবে। তাই দ্রাবকের হিমাঙ্ক মাইনাস দ্রবণের হিমাঙ্ক। দেখো এক্ষেত্রে কিন্তু টিবি ড্যাশটা আগে ছিল, এখানে টিএফ ড্যাশটা পরে আছে। আর কালকে আমরা শিখেছি অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপ ইজিকোস টু পাই ইজিকোস টু সিআরটি, যেখানে সি হচ্ছে মোলারিটি, নট মোলালিটি। এই দুটো মোলালিটি, কিন্তু এটা হচ্ছে মোলারিটি বা মোলার গারত্ব, মানে 1 লিটার দ্রবণে কত মোল দ্রাব দ্রবীভূত রয়েছে। হ্যাঁ, আর এর মানটা কত ছিল? আর এর মানটা নিয়েছিলাম আমরা 0.0821 লিটার অ্যাটমসফেরিক মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাই তো? টি হচ্ছে পরম উষ্ণতা, সি হচ্ছে মোলার গারত্ব। যাই হোক, তো এই তিনটে ফর্মুলা দিয়ে এবার আমরা আস্তে আস্তে করে অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখি, যে সমস্ত অঙ্কে তোমরা কোনো, ভালো করে এটা শুনে রাখো আমি কী বলতে চাইছি। এই অঙ্কগুলো করতে গিয়ে যখনই তোমরা কোনো তড়িৎ বিশ্লেষ্য যৌগ দেখতে পাবে, যেমন ধরো NaCl KCl, বা যদি কোনো অঙ্কের ক্ষেত্রে তোমরা এরকম কোনো টার্ম দেখো, ডাইমারিজেশন, ডাইমারিজেশন, ঠিক আছে, বা ট্রাইমারিজেশন, সেই সমস্ত অঙ্ক তোমরা করবে না, ঠিক আছে? KCl NaCl MgCl2 এই ধরনের কোনো তড়িৎ বিশ্লেষ্য যৌগ যদি তোমরা দেখতে পাও, বা কোনো অঙ্কের মধ্যে যদি ডাইমারিজেশন ট্রাইমারিজেশন পার্ট থাকে, তাহলে সেই অঙ্কগুলো করবে না। যেমন তোমরা কি সবাই বইটা খুলেছো? দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত অঙ্কগুলোর মধ্যে দেখো, আচ্ছা দাঁড়া আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি।
হুম, তোমাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছি। ওকে, তো যেমন আমি ফার্স্ট যে এটা দিয়েছি ওটা দেখাচ্ছি। ওকে, সো লুক এট দিস। ঠিক আছে, প্রথমে আমি এই কোশ্চেনটা দেখাচ্ছি। এই কোশ্চেনটা দেখো, 250 গ্রাম বেঞ্জিনে একটি অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের রয়েছে। তো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য টঙ্কগুলো তোমরা সমস্ত পারবে, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, অনুদ্বায়ী দ্রাবক রয়েছে, কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। এই কোশ্চেনটা দেখতে পাচ্ছি বিশুদ্ধ ক্লোরোফর্মের স্বাভাবিক স্ফুটনাঙ্ক, এটা রয়েছে 18 গ্রাম, অসুবিধা নেই। 27, 28, 29 করতে পারবে তোমরা। 30 প্রবলেমটা দেখো কেসিএল রয়েছে, ঠিক আছে। কেসিএল রিলেটেড প্রবলেম তোমরা এখন করতে পারবে না। কেসিএল, এনএসিএল এই ধরনের তড়িৎ বিশ্লেষ্য যৌগ যে প্রবলেমগুলোতে রয়েছে সেই প্রবলেম তোমরা এখন করতে পারবে না। তাহলে এই 30 প্রবলেমটা কিন্তু তোমরা এখন করবে না, ঠিক আছে। 30 প্রবলেমটা তোমরা বাড়িতে করবে না। আমি জানি না তোমাদের বইতে এগুলো রয়েছে কি না, একটু বোধহয় চেঞ্জেস এসছে, বাট আমি তো পাঠিয়ে দিয়েছি, এগুলোই করে রাখবে। 30 প্রবলেমটা তোমরা করবে না, এই সপ্তাহে করবে না। শনিবার যখন করিয়ে দেবো তারপরে করে নেবে। 27, 28, 29 তোমরা করতে পারবে, অবশ্যই করবে। নেক্সট, আর এই পেজটাতে এই অঙ্কটা দেখো কি বলেছে। 50 গ্রাম কার্বন ডাই সালফাইড, এটা 50 গ্রাম দেওয়া রয়েছে, ঠিক আছে। 50 গ্রাম কার্বন ডাই সালফাইডে 0.61 গ্রাম বেনজোইক অ্যাসিড, এই কথাটা বলে রাখি। এই অ্যাসিটিক অ্যাসিড আর বেনজোইক অ্যাসিড যেখানে থাকবে না, ওই অঙ্কগুলোকে একটু দেখবে। ওই অঙ্কগুলো তোমরা পারবে না এখন। যেখানে এই দ্রাব হিসেবে বেনজোইক অ্যাসিড থাকবে, কেন বলছি, অ্যাকচুয়ালি এটার থেকেও বড় কথা একটা টার্ম আমি বলে দিচ্ছি। দ্রবীভূত করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো, যদি দ্রবণে দ্রবীভূত বেনজোইক অ্যাসিড 84%, এই যে ডাইমার কথাটা লিখেছে দেখো, বললাম না ডাইমারাইজেশন, যেখানে এই ডাইমার ট্রাইমার কথাগুলো থাকবে সেই অঙ্কগুলো করবে না। এবার জেনারেলি ডাইমার ট্রাইমার কথাগুলো এই বেনজোইক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রেই থাকবে, সেখানে তোমরা অঙ্কগুলো করবে না। তাহলে এক বললাম তড়িৎ বিশ্লেষ্য যৌগ যেগুলো সেগুলো করবে না, আর যেখানে তোমাদের এই বেনজোইক অ্যাসিড মানে ডাইমার ট্রাইমার এগুলো থাকবে সেগুলো করবে না। 32 এর প্রবলেমটা দেখো, আবার সেই 1.22 গ্রাম বেনজোইক অ্যাসিড, তার মানেই ক্যাচাল আছে। বেনজোইক অ্যাসিড থাকা মানেই ক্যাচাল আছে, ঠিক আছে। সুতরাং এই অঙ্ক করবে না তোমরা। তাহলে এই পার্ট থেকে শুধু তোমাদের কি করতে হচ্ছে, 27, 28, 29, 30, 31, 32 এগুলো তোমরা পারছো না, আপাতত পারছো না, শনিবার থেকে পারবে, হলো। নেক্সট, আর দ্রবণের হিমাঙ্কের অবনমনের কথা যদি আমি বলি, হুম, তো দ্রবণের হিমাঙ্কের অবনমনের কথা যদি আমি বলি, নেক্সট যে পার্টটা রয়েছে এখানে কোনো অঙ্ক পারবে না, দেখো এগুলো সব পারবে, কারণ এগুলো ইথিলিন গ্লাইকল ফাইকল রয়েছে, মানে এগুলো সব অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবক। এখানে অবধি ঠিক আছে, যা কোনো অসুবিধা নেই। এই যে দেখো, আবার ডাইমার 39এরটা পারবে না। চল্লিশেরটা দেখো, এ ও বি মোলের সমন্বয়ে গঠিত দুটি যৌগ AB2 AB3, AB2 দ্রবীভূত করলে এটা এখানে বলে দেয়নি কিছু, দ্রবীভূত করা হলো, এটাও পারবে না, 40টাও পারবে না, বলে দেয়নি এখানে, ঠিক আছে। নেক্সট 41এরটা পারবে, ওটা জাস্ট একটা ফর্মুলা লিখে দেবো, বাট HX রয়েছে, দরকার নেই এখন। তাহলে তোমাদের এখান থেকে কি করতে হবে, 33, 34, 35, 36, 37, 38, আর কিছু করতে হবে না। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত যে প্রবলেমগুলো ওখানে তোমরা করছো 27, 28, 29, ঠিক আছে, এটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। পরের দিন আমি প্রবলেমগুলো দেখে তারপরে পড়াতে বসবো,
পরের দিন মানে তোমরা এটা কবের মধ্যে পাঠাবে বলো তো আমাকে? এটাকে তোমরা আমাকে বুধবারের মধ্যে এই প্রবলেমটা পাঠাবে, এই সব কটা। খুব কমই প্রবলেম রয়েছে, এমন কিছু বেশি নেই। বুধবারের মধ্যে পাঠাবে, আজকে রোববার তো, আজকে থেকে করবে। সানডে, মানডে, টিউসডে। আজকে যদি না করো তাহলে ভুলে যাবে সব। আর এই দ্রবণের হিমাঙ্কে 33 থেকে শুরু করে 38 অবধি, 33 থেকে শুরু করে 38 অবধি, ভালো কথা। আর অভিশ্রবণ চাপটা দেখে নিই একবার কি কি রয়েছে। ইউরিয়া গ্লুকোজ কোনো অসুবিধা নেই, পারবে 42, এখানে গ্লুকোজ রয়েছে 43 পারবে, ইউরিয়া 44 পারবে, আবার ইউরিয়া 45 পারবে, ল্যাক্টোগ্লোবিলিন কোনো অসুবিধা নেই, পারবে। Na2SO4 দ্রবণ এটা করার দরকার নেই, এটা পারবে না। এই আয়নায়ন মাত্রাটা থাকলেই পারবে না, ঠিক আছে। দ্রবণ রয়েছে, এত রয়েছে, এই দ্রবণ দ্বিগুণ হলে 48-এরটা পারবে আই থিঙ্ক। 48-এটা পারবে, কোনো অসুবিধা নেই। 47 তাহলে করছো না। 49-এ প্রোটিন রয়েছে, কোনো অসুবিধা নেই, পারবে। 30 দুটি জলীয় দ্রবণ, পারবে 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 পারবে। 50 গ্লুকোজ দ্রবণ, লঘু দ্রবণ, দ্রবণটিকে কত গুণ লঘু করা হয়েছিল, হ্যাঁ 51 পারবে। 52 NaCl পারবে না, ঠিক আছে। তাহলে এখানে আচ্ছা আর কি আছে দেখিনি। ওকে, আর নেই। তাহলে তোমাদের স্ফুটনাঙ্ক থেকে করতে হচ্ছে 27, 28, 29, হিমাঙ্ক থেকে করতে হচ্ছে 33 থেকে 38, আর অভিশ্রবণ চাপ করতে হচ্ছে 42 থেকে 46, 42 থেকে 46, 47 তোমরা পারছো না, 49 থেকে আবার 51। এই সব কটা অঙ্ক তোমরা আমাকে এনি হাউ বুধবারের মধ্যে করে পিডিএফে, বা পিডিএফ করলে বেটার হয়, তাহলে আমি চেক করে নিতে পারবো পরপর করে। কারণ তোমরা নর্মাল 48 করবো না? হ্যাঁ 48 করবো না? 48 করবে, সরি 48, 48 থেকে 51, ঠিক আছে। তো তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন 27 থেকে 29, হিমাঙ্কের অবনমনে 30 থেকে 38, আর অভিশ্রবণ চাপে 42 থেকে 46, 48 থেকে 51। যদি কারো এরকম মনে হয় যে আমি পারবো না করতে বুধবারের মধ্যে, তাহলে শনিবারও আর পড়তে হবে না, অন্য কোথাও পড়ো। বুধবারের মধ্যে যে করে হোক আমাকে পাঠাবে এটা। চলো ম্যাক্সিমাম থার্সডে, বুধবারটা বাড়াবাড়ি তো, থার্সডে বললাম। যদি তোমাদের কিছু রিভিশন করতে মনে হয় দেখবে। যদি কারোর এইটা মনে হয় যে স্যার আমাদের একবার একটু পুরনো ক্লাসগুলো হলে ভালো হতো, সেটাও আমাকে জিজ্ঞেস করে নেবে, কোনো অসুবিধা নেই। পুরনো ক্লাসে কোনো দরকার নেই, কারণ জাস্ট আগের দিনই হয়েছে এগুলো। তো ফর্মুলাগুলো একবার করে রাখলেই ওটা এমনিই হয়ে যায়। তাছাড়াও আমি আজকে করিয়ে দিচ্ছি প্রবলেম, করিয়েই তারপর তোমাদের ছাড়বো। সো করিয়ে দেওয়ার পরে আশা করি তোমাদের এইগুলো তোমাদের আটকাতে পারে না, সিমিলার প্রবলেম সব। সো আই উইল এক্সপেক্ট যে তোমরা থার্সডের মধ্যে আমাকে প্রত্যেকে দেবে। যে দিতে পারবে না আমি তাকে কিচ্ছু বলবো না, নিজে নিজেই গ্রুপ লিফট করে বেরিয়ে যাবে, ওকে। চলো, নোট করে নিয়েছো নাম্বারগুলো কোনগুলো করতে হবে, আশা করি মুছে দিলাম। তাহলে 42 থেকে 46, 48 থেকে 51, 27 থেকে 29, 33 থেকে 38, ব্যাস দ্যাটস ইট। হ্যাঁ, প্রথমে আমরা স্ফুটনাঙ্ক সংক্রান্ত অঙ্কগুলো করি। আর একটা কথা, আমি অনেকের মধ্যে জিনিসটা দেখেছি, আমি যখনই বলি এই অঙ্কটা করনি কেন, এই অঙ্কটা করনি কেন, সেটা তুমি করিয়েই দিয়েছো। আমি করিয়েছি বলে তোমরা করবে না এরকম কোনো ব্যাপার না, আমি করাতেই পারি, তোমরা ওইগুলোকে আবার রিপিট করবে নিজেরা। আমি করালে কি আছে, আমি যদি এখানে আজকে সব কটাই যে কটা কাজ দিলাম সব কটা যদি করিয়েও দিই, তা সত্ত্বেও তোমরা বাড়িতে এগুলোকে ভালো করে করবে, আমার খাতা না দেখে করবে। ওকে, তো ফার্স্ট প্রবলেম কি বলেছে? ফার্স্ট প্রবলেম বলেছে
ওকে, সো 250 গ্রাম বেনজিনে একটি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের 30 গ্রাম দ্রবীভূত রয়েছে। ঠিক আছে, ভালো করে, দারুণ অঙ্ক এটা, ভালো অঙ্ক। হ্যাঁ বলছি, আমি একটু পড়িয়ে উঠে ফোন করছি, ঠিক আছে, একটু পড়িয়ে উঠে ফোন, হ্যাঁ ঠিক আছে। সো ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু হচ্ছে, ফর্মুলাটা কী ছিল, কেবি ইন্টু এম, যেখানে কেবি হচ্ছে স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রুবক। অঙ্কে দেখো অলরেডি কেবির মান বলে দিয়েছে, তো লিখি, যেগুলো দিয়েছে আগে লিখে রাখি। কেবির মান দিয়ে দিয়েছে 2.6। দ্রাবের আণবিক গুরুত্ব বলে দিয়েছে 154। এই যে লাইনটা বলেছে ওটা পড়ি, 250 গ্রাম বেনজিনে একটি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের 30 গ্রাম দ্রবীভূত রয়েছে। কি দ্রাবও জানি না, কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী বলে দিয়েছে মানে এই অঙ্ক আমরা পারবো। ঠিক আছে, তার মানে বেনজিনটা এখানে দ্রাবক হিসেবে কাজ করছে। সো 250 গ্রাম বেনজিনে, 250 গ্রাম বেনজিনে কোনো দ্রাবের 30 গ্রাম দ্রবীভূত আছে। ঠিক আছে, 250 গ্রাম বেনজিনে, আর সলিউশন চ্যাপ্টারের মেন কি পয়েন্টটাই কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম। যদি এটা কেউ না পারে তাহলে তাহলে সলিউশন পড়ার কোনো মানে হয় না। তো এই অঙ্কগুলো করতেই হবে, লড়াই করে করতে হবে। 250 গ্রাম বেনজিনে কোনো দ্রাবের 30 গ্রাম দ্রবীভূত আছে। ওকে, স্ফুটনাঙ্কের উন্নয়ন বলো, হিমাঙ্কের অবনমন বলো, সমস্ত অঙ্কের ক্ষেত্রেই ফর্মুলাটার দিকে তাকিয়ে দেখো, মোলালিটি জিনিসটা লাগবেই। তাই তোমাদের প্রথম কাজই হবে মোলালিটি বার করা। আচ্ছা অন্বেষা, তুমি আমাকে বলো মোলালিটির সংজ্ঞা কি? প্রতি 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে। তাহলে প্রতি 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে তাকে উক্ত দ্রবণের মোলালিটি বলা হয়। 1000 গ্রাম দ্রাবকে কত মোল দ্রাবক, প্রথম কথা এটা 1000 গ্রামে নেই, দ্রাবকটা এখানে 250 গ্রামে রয়েছে। ওটা কোনো অসুবিধা নয়, আমরা ঐকিক নিয়মে বার করে নিতে পারবো যে 1 গ্রামে কত, 1000 গ্রামে কত। প্রবলেমটা এখানে, এটা গ্রামে রয়েছে, এটাকে মোলে কনভার্ট করতে হবে। ইন্দ্রনীল আমাকে বলো, 30 গ্রাম দ্রাব রয়েছে, এটাকে আমরা মোলে কি করে কনভার্ট করব? ইন্দ্রনীল আলমিউট। 30 গ্রাম দ্রাব রয়েছে, মোলে কি করে কনভার্ট করব? 1000 দিয়ে গুণ করে। 1000 দিয়ে গুণ করে মোলে কনভার্ট করব? বাড়িতে কি পড়াশোনা ছেড়ে দিয়েছো একদম? জাস্ট বিকজ অনলাইন ক্লাস হচ্ছে তাই পড়াশোনার কোনো দরকার নেই নাকি? মোলে কি করে কনভার্ট করব, কে বলবে? স্যার মোলার by 154 মোলার ভর দিয়ে ভাগ করতে হবে, মানে যেটা 154 বলে দিয়েছে এখানে, ওটাকে ওরা মোলার ভর বলেনি, ওরা আণবিক গুরুত্ব বলেছে। আমি বলেছিলাম আণবিক গুরুত্ব আর মোলার ভরের মধ্যে সেরকম কোনো ডিফারেন্স হয় না, যেটা হয় সেটা হচ্ছে মোলার ভরের একক আছে গ্রাম পার মোল, আর আণবিক গুরুত্বের কোনো একক হয় না। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। তাহলে আণবিক গুরুত্ব বা মোলার ভর দিয়ে আমরা ভাগ করব, ভাগ করলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 30/154 মোল। 250 গ্রাম বেনজিনে আছে 30/154 মোল। কত দ্রাব আছে? 30/154 মোল দ্রাব। তাহলে 1 গ্রামে কত? 30/154/250। তাহলে 1000 গ্রামে কত? ইন্টু 1000। সুতরাং মোলালিটি ইজ ইকুয়ালস টু, একবারে করছি আমি, হ্যাঁ, আর ওই ঐকিক নিয়ম লেখার সময় নেই অত কারোরই। মোলালিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে, আবার বলছি, 250 গ্রাম বেনজিনে আছে 30/154 মোল। তাহলে 1 গ্রামে কত? 30/154/250। তাহলে 1000 গ্রামে কত? ইন্টু 1000, এটা বেরোবে মোলালিটি। 1000/250 করলে এটা চলে আসবে 4। 30 ইন্টু 4/154, ক্যাসিওতে মারো কত আসছে দেখো।
0.78। 0.779 এসছে, 0.779। চাইলে তোমরা এটাকে রাউন্ড অফ করে 0.78 করতে পারো, আবার 0.779ও রেখে দিতে পারো। কেন? বিকজ তোমাদের কাছে ক্যাসিও আছে। ক্যাসিও থাকলে 3 ডেসিমেল অবধি করা যায়, ইট উইল বি মোর অ্যাকিউরেট। বাট করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা চাইলে 0.78 করে নিতেই পারো, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। 0.78 এটা বেরোলো আমাদের মোলারিটি। মোলারিটি কীভাবে লেখে? ব্র্যাকেটে স্মল এম দিয়ে। তো মোলারিটি পেয়ে গেছি। ফর্মুলাটা কি? ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু কেবি ইন্টু এম। আচ্ছা, অঙ্কটা কি বলেছে? আচ্ছা, বেঞ্জিনটা হচ্ছে এখানে দ্রাবক, তো দ্রাবকের স্ফুটনাঙ্ক বলে দিয়েছি 80 ডিগ্রি সেলসিয়াস। বেঞ্জিনের কেবির মান দিয়ে দিয়েছে 2.6, তাহলে ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু কেবির জায়গায় বসলাম 2.6, মোলারিটি আমাদের বেরিয়েছে 0.78। ক্যাসিওতে মারো 2.6 ইন্টু 0.778 কত আসছে? 2.028। ওকে, আসছে 2.028। প্রত্যেকে আমাকে একটা কথা বলো, আজকে ধরো বিশুদ্ধ জলের উষ্ণতা আছে, স্ফুটনাঙ্ক আছে 100 ডিগ্রি সেলসিয়াস। ওর মধ্যে এমন কোনো একটা দ্রাবক অ্যাড করলাম যাতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় 3 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখন ওই দ্রবণের স্ফুটনাঙ্ক কত হয়ে যাবে? 103 ডিগ্রি। সেরমভাবে কোনো ফর্মুলা অ্যাপ্লাই না করে ডিরেক্টলি আমরা বলতে পারি, কারণ ফর্মুলার অ্যাপ্লাই করলে কী হতে বলতো, ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু টিবি ড্যাশ মাইনাস টিবি। এখন এইগুলোকে আবার আমাকে সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে হতো, অত করতে ল্যাদ লাগছে, অত করার দরকার কী আছে? স্যার আমাদের আমাদের বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক বলে দিয়েছে 80 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্কের উন্নয়ন কতটা হচ্ছে সেটা আমরা বার করে নিয়েছি, তাহলে আমাকে বলবে দ্রবণের স্ফুটনাঙ্ক কত? প্রত্যেকের থেকে রেসপন্স চাইছি। আমাদের দ্রাবকের স্ফুটনাঙ্ক বলে, ব্যাপারটা হচ্ছে আমাদের দ্রাবকের স্ফুটনাঙ্ক বলে দিয়েছে, উন্নয়নটা হচ্ছে 2.028, তাহলে কত হবে মানটা? 82.028 ডিগ্রি সেলসিয়াস। 82.028 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক। এটা একটা অঙ্ক, 4টে মাত্র লাইন লিখেছি, 4 থেকে 5টা লাইন, অঙ্ক শেষ। এই দেখো 82.028 ডিগ্রি সেলসিয়াস। এই রকম অঙ্ক দেবে, তোমরা যদি সেটা না পারো তাহলে সেটা ভালো জিনিস? একদমই নয়। যেখানে আমরা সব কিছু জানি, মোলারিটি কী করে বার করতে হয়, সব কিছু আস্তে আস্তে করে শিখেছি। এবার এগুলো বাড়িতে যদি প্র্যাকটিস না করো তাহলে জীবনে পারবে না, সেক্ষেত্রে দোষ তোমাদের হবে, সাফারও তোমরা করবে। আর যদি যে প্র্যাকটিস করেছে সে খুব ভালো মতো করে আসবে এগুলো, আমি শিওর তোমরা করেছো প্র্যাকটিসটা, তোমরা পারবে নিশ্চয়ই। নেক্সট কোশ্চেন হয়ে গেছে এটা লেখা। নেক্সট কোশ্চেন, জাস্ট বিকজ আমি যদি একটা দুটো করিয়ে দিই তার মানে যেগুলো তোমরা করবে না তা কিন্তু নয়, করতে তোমাদের হবেই। অঙ্ক আটকালে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে, কিন্তু ফেলে রাখবে না কেউ। নেক্সট প্রবলেম, একটি অনুদ্বায়ী দ্রাবের 0.2 গ্রামকে 10 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হলো। তাহলে আগে এই লাইনটা আমরা লিখে রাখি, হ্যাঁ। 10 গ্রাম বেঞ্জিনে, বেঞ্জিনটা আবার এখানে দ্রাবক, 10 গ্রাম বেঞ্জিনে দ্রাবের পরিমাণ 0.2 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, দ্রাবের আণবিক ওজন বলে দিয়েছে। এবার ইন্দ্রনীল এবার বলো, এটা 0.2 গ্রাম রয়েছে দ্রাবের পরিমাণটা, এটাকে মোলে কি করে কনভার্ট করব? 0.2 বাই 168.63 দিয়ে ভাগ করে 67 আছে, 168.67, সো 0.2 বাই, তাহলে আমরা যখনই গ্রাম থেকে মোলে যাই সবসময় মোলার ভর দিয়ে ভাগ করি।
তাহলে 10 গ্রাম বেঞ্জিনে এত মোল। আমি বলেছি এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে প্রাইম টার্গেটটা হবে আগে মোলালিটি বার করা, কারণ অঙ্কে মোলালিটি লাগবেই। 10 গ্রাম বেঞ্জিনে এত, তাহলে 1 গ্রামে কত? 0.2 বাই 168.67 বাই 10 ইন্টু 1000 গ্রামে কত? ইন্টু 1000, তাহলে 0.2 ইন্টু 100 বাই 168.67। করলে কত আসছে? 0.118 সামথিং, এত মোলালিটি। মোলালিটি এলো 0.118। ভালো কথা। রাউল্টে লিখতে হবে, রাউল্টের সূত্রানুযায়ী কথাটা লিখতে হবে, রাউল্টের সূত্রানুযায়ী, রাউল্টের সূত্রানুযায়ী, সূত্রানুযায়ী কি সূত্রানুযায়ী কি জানো? ডেল্টা টিভি ইজ ইকুয়ালস টু কেবি ইন্টু এম। ডেল্টা টিভি, আচ্ছা কি জানতে চেয়েছে এখানে? ও কোশ্চেনটা দেখো, অঙ্কিত বলো তো কি বার করতে বলেছে? দ্রবণটির স্ফুটনাঙ্ক উন্নয়ন জিজ্ঞেস করেছে, মানে কোন প্যারামিটারটা জানতে চেয়েছে ওরা? স্যার ডেল্টা টিভি। ভেরি গুড। স্ফুটনাঙ্ক উন্নয়ন মানে ওরা স্ফুটনাঙ্কের ওই বৃদ্ধিটাই বার করতে বলেছে। সো দে আর আস্কিং ফর ডেল্টা টিভি। কেবির মান হচ্ছে এখানে 2.53 বলে দিয়েছে ওরা। মোলালিটির মান হচ্ছে 0.118। লেটস ক্যালকুলেট। সো 2.53 ইন্টু 0.118 আসছে 0.29854। আমি 3 ডেসিমেল অবধি নিলাম, 0.298 কেলভিন, 0.298 কেলভিন। ঠিক আছে, তো সেক্ষেত্রে মানটা কত এসছে আমাদের? 0.298। আচ্ছা যদি এটাকে 0.118 না নিলে 0.12 করে দিতে না তোমরা, দেখি তো কত আসছে। 0.12 যদি করে দিতাম রাউন্ড অফ করে, 2.53 ইন্টু 0.12, না না দরকার নেই, দরকার নেই, 0.118 ঠিকই আছে, যা আছে এটাই ঠিক আছে। ঠিক আছে, তো এইখানে 299 দেওয়া আছে, রাউন্ড ওরা কোনো একটা করে অ্যাপ্রক্সিমেট করে এটা করেছে। 298 কেলভিন, ঠিক আছে, 0.298 কেলভিন, এতটা উন্নয়ন হয়েছে। উন্নয়নের মান 0.298 কেলভিন। ওকে, নেক্সট হিমাঙ্কের অঙ্কে যাচ্ছি আমরা। হিমাঙ্ক, হিমাঙ্ক আচ্ছা আচ্ছা, এক কাজ করি, ফার্স্ট অঙ্কটা একটু দেখিয়ে রাখি। এইটা বিশুদ্ধ জলের কঠিনীভবনের লিন তাপ 1440 ক্যালোরি মোল ইনভার্স। একটা ফর্মুলা, আচ্ছা কী বার করতে বলেছে? মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবকের মান কত? ফর্মুলাটা মনে আছে? কে এফ ইজিকলস টু লিখেছিলাম আর টিএফ স্কোয়ার বাই 1000 ইন্টু এলএফ, যেখানে আর ছিল সার্বজনীন গ্যাস ধ্রুবক। এবার ডিপেন্ড করছে আর এর কোন মানটা নেব। দুটো মানে আমরা এখানে নিয়ে থাকি, একটা 8.314, এটা যদি এনার্জি জুলে থাকে তখন জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর এটা হচ্ছে 1.987 যদি এনার্জি ক্যালোরিতে দেওয়া থাকে, ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বেশ, এলএফ জিনিসটা কি? এলএফটা আমি বলেছিলাম হচ্ছে, এলএফ হচ্ছে দ্রাবকের গলনের লিনতাপ বা কঠিনীভবনের লিনতাপ। কারণ গলনাঙ্ক আর হিমাঙ্ক যেটা হয় ওই একই টেম্পারেচার হয়। বরফের গলনাঙ্ক 0°C, আবার জলের হিমাঙ্ক 0°C। তো গলনীভবন আর কঠিনীভবন একই টেম্পারেচারে হয়, তাই একই এনার্জি লাগে অ্যাকচুয়ালি। ওকে,
তো এলএফটা ছিল হচ্ছে আমাদের এখানে কঠিনী ভবন নিয়ে বলেছে, তাই কঠিনী ভবন নিয়ে বলছি। দ্রাবকের কঠিনী ভবনের লীন তাপ, কঠিনী ভবনের লীন তাপ। বেশ, আচ্ছা সঞ্চারী, আমি অঙ্কটা করার আগে তোমাকে একটু জিজ্ঞেস করছি যে আমি এই মানগুলো কি কি বসাবো একটু বলো। তো কেউ লিখবে না, হ্যাঁ দেখো আগে। সঞ্চারী, আর এর মানটা কি বসাবো গো? 1.987। কেউ কিন্তু লিখবে না, ও শুধু বলুক আমাকে। ওকে, ভেরি গুড। কারণ কেন ও এটা নিল? বিকজ ও দেখলো কঠিনী ভবনের লীন তাপটা ক্যালোরি ইউনিটে দেওয়া রয়েছে। ভেরি গুড। দেন টিএফ, টিএফ স্কোয়ার রয়েছে। টিএফ মানে কি? টিএফ হচ্ছে, যেহেতু এটা জল নিয়ে কথা হচ্ছে, টিএফ মানে হচ্ছে হিমাঙ্ক। বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস, মানে কেলভিন স্কেলে হচ্ছে 273 কেলভিন। এখানে ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেল, তাহলে এখানে 273 এর স্কোয়ার বসালাম। হ্যাঁ, নিচে কি বসাবো সঞ্চারী? 100 ইন্টু 100 নয়, ওটা 1000। 1000 ইন্টু 1000 ইন্টু কি বলো? 1440 ইন্টু ওয়েট 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 ওয়েট, মুখস্থের মতো হয়ে যাচ্ছে জিনিসটা। আচ্ছা, ম্যাক্সিমাম ছেলে মেয়ে যে ভুলটা করবে সেটা হচ্ছে ওরা এখানে 1440 রেখে দেবে, যদিও সঞ্চারের জিনিস ট্রাই করেছে বা ট্রাই করতে গিয়ে ভুল বলে ফেলেছে। এনিওয়েজ, আমরা তোমাদের জায়গায় যদি আমি থাকি তাহলে আমিও কিন্তু এই 1440টাই হয়তো লিখে আসতাম, যদি স্টুডেন্ট যদি থাকতাম তখন। মানে প্রথম কথা আমার পক্ষে ক্ষমতা ছিল না এগুলো করার, বাট যাই হোক, যদি ফর্মুলাটা আমি মুখস্থ করে যাই, কারণ ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই ফর্মুলাটা দেখেই না। যদি কেউ দেখেও, সে এটা মাথায় আনতে পারবে না যে এলএফের জায়গায় কী বসাতে হবে। কি আছে, কঠিনী ভবনের লীন তাপ, স্যার কঠিনী ভবনের লীন তাপ বলেছে, 1440 বসিয়ে এসেছি। তারপরে অত ক্যাচাল কিসের? ক্যাচালটা এটা যে আমি মনে করে দেখো বলেছিলাম কঠিনী ভবনের বা গলনী ভবনের লীন তাপ পার গ্রাম। এই ফর্মুলায় যে এলএফটা থাকে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি পার গ্রাম, কিন্তু আমাদের কোশ্চেনে যেটা দিয়েছে ওটা পার মোল বা মোল ইনভার্স রয়েছে। এবার আমি তোমাদের বলতাম যে এই লিন তাপ পার মোল যদি বার করতে হয়, লিন তাপ পার মোল যদি তোমাদের বার করতে হয়, তাহলে সেক্ষেত্রে এই যে এলএফটা যেটা রয়েছে মানে পার গ্রাম যেটা রয়েছে, তার সঙ্গে মোলার ভর মাল্টিপ্লাই করতে হবে, তার সঙ্গে মোলার ভর মাল্টিপ্লাই করতে হবে। কিন্তু সঞ্চারী, আমাদের তো এখানে এলএফটা লাগতো, তুমি ইনটু বলছিলে কেন? তাহলে এলএফ ইজিকলস টু কী হবে? ওই পারমোল যেটা রয়েছে লিন তাপ, পারমোল যেটা রয়েছে সেটাকে আমাদের মোলার ভর দিয়ে ভাগ করতে হবে, গুণ নয়। আমি বলিনি পার গ্রাম থেকে পার মোলে যাও, আমি বলেছি পার মোলে দেওয়া রয়েছে সেখান থেকে পার গ্রামে আসো, তাই মোলার ভর দিয়ে ভাগ করতে হবে। লিন তাপের মানটা দিয়ে দিয়েছে 1440 ক্যালোরি মোল ইনভার্স। আর এটা বিশুদ্ধ জলের ক্ষেত্রে হচ্ছে, বিশুদ্ধ জলের ক্ষেত্রে মোলার ভর কত হয়? বিশুদ্ধ জলের ক্ষেত্রে মোলার ভর হয় হচ্ছে 18। 1440কে 18 দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যায় হচ্ছে 80, তাহলে এটা আসছে 80 ক্যালোরি মোল ইনভার্স। এলএফের জায়গায় আমরা 80 বসাবো, 1440 নয়। সবাই কি বুঝতে পেরেছো? যে বোঝনি সে বলবে। ক্যাসিওতে বসাও এটা 1.987 ইন্টু 273 তার হোল স্কোয়ার। হ্যাঁ, 1.987 ইন্টু 273 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1000 ইন্টু 80। ক্যাসিওতে মেরে দেখো কত আসছে। ওয়ান পয়েন্ট এইট ফাইভ ওয়ান। ব্যাস, এই 1.85 অবধি নিচ্ছি আমরা। ইউনিট কি হয়? কেলভিন, কেজি, মোল ইনভার্স, দ্যাটস ইট। কেলভিন, কেজি, মোল ইনভার্স। ঠিক আছে, নেক্সট অঙ্ক করাচ্ছি। এই ধরনের অঙ্কগুলো খুব জরুরি। প্রবলেম নাম্বার 34। প্রবলেম নাম্বার 34, লুক অ্যাট দিস প্রবলেম। জলের হিমাঙ্কের মোলাল অবনমন, মানে এটা কিসের মান বলে দিয়েছে বলো তো? মোলাল অবনমন মানে হচ্ছে এটা কেএফ এর মান বলে দিয়েছে। কত বললো? 1.86। এইমাত্র বার করলে ওই 1.85 এসেছিলো, ওটাকে 1.86 করি আমরা। 1.86 ডিগ্রি সেলসিয়াস
কেজি মোল ইনভার্স। ভালো কথা। বলেছে 3.33 গ্রাম ইউরিয়া 250 গ্রাম জলে দ্রবীভূত রয়েছে, ঠিক আছে? তাহলে 250 গ্রাম জলে 250 গ্রাম জলে ইউরিয়ার পরিমাণ কত? মন দিয়ে দেখবে, 3.33 গ্রাম, রাইট? এখন স্যার এই অঙ্কটাতে আমাদের কি দিয়েছে? জলের হিমাঙ্কের অবনমনটা বলে দিয়েছে, 0.413 ডিগ্রি সেলসিয়াস অবনমন ঘটায়, মানে ডেল্টা টিএফ এর মান দিয়ে দিয়েছে। ডেল্টা টিএফ এর মান আমাদের বলে দিয়েছে। ডেল্টা টিএফ এর মান বলে দিয়েছে কত? 0.413। বেশ, এখন কথা হলো, আমরা জানি ফর্মুলা হলো ডেল্টা টিএফ ইজ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম, where m is the molality, so we need to calculate the molality. বাট স্যার মোলালিটি কী করে বার করবো? মোলালিটি হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে কত মোল দ্রাবক দ্রবীভূত রয়েছে। ইউরিয়া তো গ্রামে দেওয়া রয়েছে, আগে তো মোলে কনভার্ট করতে হবে। ইয়েস, মোলে কনভার্ট করতে হবে, তাহলে ইউরিয়ার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। কোশ্চেনে কোথাও ইউরিয়ার আণবিক ভর দেওয়া আছে? না স্যার, উল্টে ইউরিয়ার আণবিক ভর বার করতে বলেছে, মানে আণবিক গুরুত্ব বার করতে বলেছে। যদি এই ধরনের অঙ্ক না থাকতো, ইউরিয়ার আণবিক গুরুত্ব যদি নাই চাইতো, অন্য কিছু যদি চাইতো, তোমরা তো জানো যে ইউরিয়ার আণবিক ভর হচ্ছে 60, ধরে নিয়ে করতে পারতে, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু ওরা বার করতে বলেছে ইউরিয়ার আণবিক গুরুত্ব, তাই তোমাদের ধরে নিতে হবে যে তোমরা আণবিক গুরুত্ব জানো না ইউরিয়ার। তোমাদের মুখস্থ আছে আশা করি 60, গ্লুকোজের 120 আর ইউরিয়ার হচ্ছে 60, কিন্তু আমরা ধরে নেবো যে আমরা ইউরিয়ার আণবিক গুরুত্ব জানি না। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কী হবে? তোমরা সবার আগে না কোশ্চেনের লাস্ট লাইনটা পড়বে, ওরা কী চাইছে, যেটা চাইবে সেটা ধরে নেবে। যখনই আণবিক গুরুত্ব চাইবে তখন তোমরা ধরবে, লেখো ধরি, এই লাইনটার আগে লেখাটা উচিত, এই লাইনটার আগে লেখা উচিত এটা। ধরি ইউরিয়ার আণবিক গুরুত্ব কত ধরবো? ক্যাপিটাল এম, আণবিক গুরুত্ব ক্যাপিটাল এম। ইন্দ্রনীল, আমরা আণবিক গুরুত্ব জানতাম না দ্রাবের, ধরে নিলাম। পরিমাণ হচ্ছে 3.33 গ্রাম। এই গ্রামটাকে মোলে কি করে কনভার্ট করবো এবার? এম দিয়ে ভাগ করে। তাহলে ভেরি গুড, 3.33 বাই, বাড়িতে একটু পড়ো বাবু, আমার ভালো লাগে না রয়েছে, 3.33 বাই ক্যাপিটাল এম মোল। কিছু না, জাস্ট পূর্ণগুলোকে একটু রিভাইজ করো, দেখবে এমনিই পারছো। 3.33 বাই ক্যাপিটাল এম মোল। তাহলে 1 গ্রাম জলে এত মোল, 1 গ্রামে 250 গ্রামে এত, 1 গ্রামে কত, 1000 গ্রামে কত, তাহলে মোলালিটি ইজ ইকুয়ালস টু কী হবে? মোলালিটি ইজ ইকুয়ালস টু হবে হলো 3.33 বাই ক্যাপিটাল এম বাই 250 ইন্টু 1000, এটা 4। 3.33 ইন্টু 4 মানে এটা হয়ে যাবে 1332 বাই ক্যাপিটাল এম, এটা এলো, এত মোলালিটি। 13.32 বাই ক্যাপিটাল এম, এত মোলালিটি। সো উই হ্যাভ ক্যালকুলেটেড দ্য ভ্যালু অফ মোলালিটি। আমরা ডেল্টা টিএফ এর মান জানি, আমরা কেএফ এর মান জানি। রাউল্টের সূত্র অনুযায়ী, সূত্রটা জানো কি? রাউল্টের সূত্রটা কি? ডেল্টা টিএফ ইজ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম। ডেল্টা টিএফ এর জায়গায় বসাও 0.413, কেএফ এর জায়গায় বসাও 1.86, এম এর জায়গায় বসাও 13.32 বাই ক্যাপিটাল এম। ক্যাপিটাল এমটাকে ওদিকে নিয়ে যাও, আর 0.413টাকে এখানে নিয়ে আসো, ক্যালকুলেট করো। কত এলো? 59.988 সামথিং আসছে, তো রাউন্ড অফ করলে 59.99 হয়ে যাবে। এটাকেই তো রাউন্ড অফ করে 60 লিখি আমরা, এই যে। একবার এক অপদার্থ ছেলে কি করেছিল, এই অঙ্কটা দিয়েছিল, সে মুখস্থ ছিল তো ইউরিয়ার আণবিক গুরুত্ব, তো 60 লিখে দিয়ে চলে এসেছিল। নাম্বার পাবে না কিন্তু, করে দেখাতে হবে যে কেন 60। ওকে, তাহলে এই প্রবলেমগুলো করো। আর আচ্ছা, অবিশ্রবণ চাপের একটা দেখিয়ে দিই।
প্রবলেম করতে গিয়ে যেখানেই আটকাবে আমার সঙ্গে সঙ্গে ফোন করবে, কোনো চাপ নেই। সব যে একবারে পারবে তার তো কোনো মানে নেই, আটকাতেই পারে, কিন্তু করে রাখতে হবে যে করে হোক। যেমন আমি, আচ্ছা তোমাদের আগের দিন না ব্লাডের একটা ইনফরমেশন একটু লেখাতে ভুলে গেছিলাম, ওটা লিখে রাখো তো। ওই যেখানটায়, যদি এখানে অঙ্কে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, যে এই অঙ্কটাই ধরো, এই 43 এর প্রবলেমটা, এটাই দেখো। বলছে গ্লুকোজের প্রতি লিটার দ্রবণে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত থাকলে দ্রবণটি রক্তের সঙ্গে সম অভিসারক হবে। এই ইনফরমেশনটা তোমাদের আগের দিন বলতে ভুলে গেছেন, ওটা লিখে রাখতে পারো যে 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্তের অভিস্রবণ চাপ 7.65 ATM। লিখে রাখো তো এটা, ওই যেখানটায় আরবিসির কেসটা লিখেছিলাম ওখানটায় লিখে রাখো স্টার দিয়ে, যে 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্তের অভিস্রবণ চাপ 7.65 ATM। ঠিক আছে, কি বলেছে ওরা, বলেছে গ্লুকোজের প্রতি লিটার দ্রবণে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত থাকলে দ্রবণটি রক্তের সঙ্গে সম অভিসারক হবে, মানে ওদের আর কিছুই না, আইসোটোনিক হবে, মানে অভিস্রবণ চাপ সমান হবে। তো আমি বলেছি যে কোশ্চেন যেটা চাইবে সেটাকে ধরে নেবে। তো লেখো কত গ্রাম গ্লুকোজ বলেছে, তো লেখো ধরি ধরি গ্রাম গ্লুকোজ দ্রবীভূত থাকতে হবে, গ্রাম গ্লুকোজ দ্রবীভূত থাকতে হবে। ঠিক আছে, গ্রাম গ্লুকোজ দ্রবীভূত থাকতে হবে। তাই যদি হয় তো 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে গ্লুকোজ 1 লিটার দ্রবণে গ্রাম গ্লুকোজ, বৈশালী গ্রাম গ্লুকোজ রয়েছে, গ্লুকোজ মানে বাংলা লিখে উঠতে পারছি না, ইংরেজি হয়ে গেছি। গ্রাম গ্লুকোজ রয়েছে, গ্রামে রয়েছে, মোলে কি করে কনভার্ট করবো গো এটাকে? W/180। বিকজ গ্লুকোজের আণবিক ভর আমরা জানি 180, তাহলে 1 লিটার দ্রবণে W/180 মোল গ্লুকোজ। সঞ্চারী মোলারিটি কত তাহলে? W/180 into 1000. অন্বেষা বলো মোলারিটি কত? অন্বেষা দেবনাথ বলো মোলারিটি কত? স্যার বলবো, বলো। W/180। ভেরি গুড। সঞ্চারী এটা কি বললে? ও স্যার আমি মানে হুম, এক লিটারকে 1000। তাহলে W/180 ইন্টু ক্যাপিটাল এম, এটা হচ্ছে মোলারিটি। এবারে অঙ্কটা কি বলছে শোনো, বলছে ব্লাডের সঙ্গে সম অভিসারক হবে। ব্লাডের ইনফরমেশন আমরা কি জানি, যে 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্তের অভিস্রবণ চাপ হচ্ছে 7.65 ATM। তো আমি ধরে নিলাম ব্লাডের অভিস্রবণ চাপটা π1 আর গ্লুকোজেরটা π2। ঠিক আছে, ধরে নিচ্ছি ব্লাডেরটা π1 আর গ্লুকোজেরটা π2। তো সম অভিসারক বলেছে মানে কি, দুটোর মান সমান হবে, π1 = π2। এবার 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কথা বলছে, সেই সময় ব্লাডের হচ্ছে 7.65, আর ওটা বার করতে হবে কনসেন্ট্রেশন ইন্টু আর ইন্টু টি। তো 7.65 ইন্টু কনসেন্ট্রেশন বেরিয়েছে W/180। আর এর মান কত বসাবো? ওয়েল এক্ষেত্রে আর এর মান বসবে 0.0821। সব আয়তন চাপ নিয়ে কাজ হচ্ছে। আর টেম্পারেচার কত হবে? 37 ডিগ্রি সেলসিয়াসের কথা হচ্ছে, তাহলে কেলভিনে কত হয়? 310 আই থিঙ্ক, 310। তো ডাব্লুর মান বার করো, 7.65 ইন্টু 180 বাই 0.0821 ইন্টু 300। করো এটা, ক্যাসিওতে মারো।
54.1 গ্রাম সামথিং আসছে, 54.1 গ্রাম এসছে সবার? হ্যাঁ দাদা। ওকে, 54.1 গ্রাম। আচ্ছা, আরেকটা অঙ্ক করিয়ে দিই। তোমরা এখনো পর্যন্ত যে কটা অঙ্ক করেছো সব কটায় একটা দ্রাবকে একটা দ্রাব অ্যাড করা হয়, কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে দ্রাব একটাই হতে হবে, একের বেশিও হতে পারে। যেমন ধরো এই অঙ্কটা, 1 লিটার জলীয় দ্রবণে 6 গ্রাম ইউরিয়া এবং 9 গ্রাম গ্লুকোজ রয়েছে। পেন কোথায় গেল? হ্যাঁ, 6 গ্রাম ইউরিয়া ও 9 গ্রাম গ্লুকোজ রয়েছে। বেশ, দুটো আলাদা আলাদা দ্রাব রয়েছে, ভালো কথা। আচ্ছা, আমরা কি জানি যে ইউরিয়ার মোলার ভর কত? ইউরিয়ার মোলার ভর হচ্ছে 60 গ্রাম পার মোল। আর গ্লুকোজের কত? 180 গ্রাম পার মোল। ইন্দ্রনীল আমাকে বলবে ইউরিয়ার মোল সংখ্যা কত এখানে? বলো কত? 6 গ্রাম ইউরিয়া রয়েছে, তাহলে মোল সংখ্যা কত হবে? 6 into 60 আরে গ্রাম থেকে মোল সংখ্যা বার করলে বাই করতে হয়। বাই হয়ে যাবে তো। ও 6/60, সরি। 6/60 মানে 1/10 মানে 0.1 মোল। গ্লুকোজের মোল সংখ্যা 9/180। 9 গ্রাম রয়েছে, 9। বাই 180 হবে, সো কাটলে হবে 1/20। 1/20 মানে হচ্ছে 0.05 মোল। তো লক্ষ্য করে দেখো, 1 লিটার জলীয় দ্রবণ বলেছে, 1 লিটার জলীয় দ্রবণে ইউরিয়া রয়েছে কিছুটা, গ্লুকোজ রয়েছে কিছুটা, দুটো আলাদা আলাদা দ্রাব। তো দুটো দ্রাব মিলিয়ে মোট মোল সংখ্যা কত? দ্রাবের মোট মোল সংখ্যা হচ্ছে, দ্রাবের মোট মোল সংখ্যা, দ্রাবের মোট মোল সংখ্যা 0.1 প্লাস 0.05 কত আসছে? 0.15 মোল। 0.15 মোল, তাহলে 1 লিটার দ্রবণে দ্রাবের পরিমাণ 0.15 মোল। তাহলে সঞ্চারী বলো মোলারিটি কত? স্যার 0.15 মোল। মোল বলবে না, 0.15 মোলারিটি, কারণ 1 লিটার দ্রবণই তো বার করতে হয় মোলারিটির সংজ্ঞা অনুযায়ী, তো সেটাই দেওয়া আছে 1 লিটার দ্রবণে 0.15 মোল। তাহলে মোলারিটি পেয়ে গেছি আমরা, সি দিয়ে রিপ্রেজেন্ট করি এটাকে। অভিস্রবণ চাপের ফর্মুলা কি হয়? অভিস্রবণ চাপের ফর্মুলা হচ্ছে পাই ইজ ইকুয়ালস টু সি আর টি। সি এর মান 0.15, আর এর মান 0.0821। উষ্ণতা কিছু বলেছে? ও 300 কেলভিন উষ্ণতা বলে দিয়েছে, তাহলে 300। ক্যাসিওতে মারো। $3.6945 সামথিং আসছে, তাই না? 3.6945 এত এটিএম। বাড়িতে যে কটা অঙ্ক বলেছি করে বৃহস্পতিবারের মধ্যে আমাকে পাঠিয়ে দেবে। লিভ।